শুরু করতেছি আমরা তৃতীয় অধ্যায়। হ্যাঁ, তৃতীয় অধ্যায়টা আমরা শেষ করব আজকে যতদূর পারা যায়। তো এইটার উপরে তৃতীয় অধ্যায়টা ভালোভাবে প্রিপারেশন নেন সবাই, ঠিক আছে? যেভাবে দেখাই দেবো এটার উপরে এমসিকিউ পরীক্ষা হবে এবং রিটেন পরীক্ষাও হবে, ঠিক আছে? যদি আপনারা যদি ইচ্ছা করেন, কয়জন হয় আমি নিব ভাই যদি। আজকে তৃতীয় অধ্যায় শেষ করার পর কালকে কোশ্চেন দিয়ে দেবো ভাই, এই যে এমসিকিউ পোল করে না, দেবো। আজকে শেষ হবে না, তৃতীয় অধ্যায়ের আজকে শেষ করতে পারবো না, তবে যতদূর শেষ হবে ততদূর পর্যন্ত ফুল দিয়ে। হ্যাঁ, ধারা 20 পর্যন্ত শেষ হয়ে যাবে তো না? হ্যাঁ, দেখি না। তো আর শেষ হলে আমরা একটা পরীক্ষা, মানে এটার পরীক্ষা যারা দিবে তাদের শুধু ডেডিকেটেড, তাদের জন্য করব। আন্দাজি সবাইকে তো করা যাবে না। হ্যাঁ, যারা যারা পরীক্ষা দিবে তাদের যদি পরীক্ষা মিনিমাম 20 জন তো হতেই হবে। তো যদি হয় তাহলে পরীক্ষাটা নিব, রিটেন পরীক্ষাটাও নিব, ঠিক আছে? কোশ্চেন দিয়ে আগে আমরা নোট দিয়ে দেবো। হ্যাঁ, রিটেন পরীক্ষার জন্য যে ইম্পর্টেন্ট কোশ্চেন কিভাবে কোশ্চেন হয় সেগুলা দিয়ে দেবো আমরা। তো এভাবে আগে আমরা, দেখা যাক আল্লাহ কি হয়। তো তো এটা হলো মূল্য সংযোজন কর আরোপ। হ্যাঁ, মূল্য সংযোজন কর আরোপ বলতে কি বুঝি? সেটা হলো যে আমরা যে কর দেই সেটা করটা কিভাবে নির্ধারণ করা আছে, সেই ইয়েটা তৃতীয় অধ্যায়তে আছে। ঠিক আছে, যে করটা কোথায় নির্ধারণ হয় সেটা আমাদের তৃতীয় অধ্যায় আছে, ঠিক আছে? আর এটা সবাই তো জানে না, 2012 সালে এটা 47 নম্বর আইন, এটা তো সবাই জানে নাকি? 2000, এটা হলো মূল্য সংযোজন কর সুপ্রসূ আইন 2012, বিধিমালা 2016, এবং 2012 সনে 47 নম্বর আইন কিন্তু এটা। হ্যাঁ, এটা সংসদে যখন পাশ করছে তখন আইনটা এটা 47 নম্বর আইন ছিল, ঠিক আছে? সেটাকে বলা হচ্ছে যে 2012 সনের 47 নম্বর আইন। এটা কিন্তু অনেক ভাইবাতে ধরে, ঠিক আছে? যে 2012 সালে কত নম্বর আইন এটা। হ্যাঁ, তো বলবেন যে 47 নম্বর আইন, ঠিক আছে? এই যে দেখেন, ধারা 15, আমরা তৃতীয় অধ্যায়ের প্রথম ধারাটা হলো 15 ধারা। হ্যাঁ, তো সবাই জানে ভ্যাট আরোপ। এটা এই যে আমরা বলি না যে 15% কোন শতাংশে, 15% কোন ধারাতে আছে, এই যে দেখেন ধারা 15। তো ধারা 15-তে এখানে বলা আছে, এই আইনের অন্যান্য বিধানবলী সাপেক্ষে করযোগ্য আমদানি করযোগ্য সরবরাহের উপর মূসক আরোপিত ও প্রদেয় হবে, ঠিক আছে? এটা হলো প্রথম কথা। তো দ্বিতীয় হলো করযোগ্য আমদানি করযোগ্য সরবরাহের মূল্যের সহিত উপধারা 3-এ উল্লেখিত মূসক হার গুণ করিয়া প্রদেয় মূল্য সংযোজন করের পরিমাণ নিরূপণ ও নির্ধারণ করিতে হইবে। 3 নম্বরে বলা আছে, করযোগ্য সরবরাহ করযোগ্য আমদানির ক্ষেত্রে মূসক হার হইবে 15%। তবে শর্ত থাকে যে সরকার জনস্বার্থে তৃতীয় তফসিলে সুনির্দিষ্টকৃত যে কোনো পণ্য বা সেবার ক্ষেত্রে হ্রাসকৃত মূসকের হার কিংবা সুনির্দিষ্ট পরিমাণ কর নির্ধারণ করিতে পারবে। আরো শর্ত থাকে যে কোন নিবন্ধিত ব্যক্তি তৃতীয় তফসিলে বর্ণিত হ্রাসকৃত মূসক হার কিংবা সুনির্দিষ্ট করের পরিবর্তে নির্ধারিত পদ্ধতিতে 15% হারে মূসক প্রদান করিবে। এটা হলো পুরোটা হলো ধারা, ঠিক আছে? তো এই যে ধারা দেখেন, এই 15 ধারার হলো বিষয়বস্তু হলো ভ্যাট আরোপের ক্ষেত্র, ভ্যাটের নির্ধারণ পদ্ধতি, ভ্যাট হার। আর মোট 3টা বিষয় এখানে, কোন কোন ক্ষেত্রে ভ্যাট আরোপ হবে, ভ্যাট কিভাবে গণনা করতে হবে, ভ্যাটের হার কত হবে। এইটাই হলো মূল বিষয়, ঠিক আছে? সবাই দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছি ভাই। তো তো এখানে উপধারা আমরা দেখালাম যে উপধারা এই আইনের অন্যান্য বিধানবলী সাপেক্ষে করযোগ্য আমদানি করযোগ্য সরবরাহের উপর মূসক আরোপিত ও প্রদেয় হবে। কখন হবে? যখন করযোগ্য আমদানি করবেন আপনি, আমদানির উপরে মূসক হবে, এবং করযোগ্য সরবরাহের উপরে ভ্যাট আরোপিত হবে। এখানে কি আমরা একটা জিনিস দেখেন, এখানে খেয়াল করেন, এখানে এই আইনে কি বলছে আমাদেরকে? এখানে কি বলছে যে ভ্যাট অব্যাহতি বা ভ্যাট অব্যাহতি আছে? এখানে বোঝাচ্ছে, 15-তে বোঝাচ্ছে যে সকল পণ্যের উপরেই ভ্যাট আছে, ঠিক কিনা? এই জিনিসটা তো বোঝাচ্ছে যে আইনে অন্যান্য বিধানবলী সাপেক্ষে করযোগ্য আমদানি করযোগ্য সরবরাহের উপর মূসক আরোপিত ও প্রদেয় হইবে। তার মানে কি, বাংলাদেশের যত প্রোডাক্ট আছে, হ্যাঁ, সবগুলোর উপরে ভ্যাট আরোপিত। সেটা যেমন ধরেন, এই সরকার যদি বিদেশ থেকে পণ্য আমদানি করা হয়, দেশে করযোগ্য পণ্য বা সেবা সরবরাহ করা হয়, উভয় ক্ষেত্রেই ভ্যাট দিতে হবে, হবে কিনা বলেন? আমরা বুঝতেছি ভাই। একরাম ভাই নাকি? একরাম ভাইকে দেখতে পাচ্ছেন না? এই দেখ মানে
তো ঠিক কেমন যেন একটু ঝাপসা ঝাপসা মনে হচ্ছে। এই কারণে পরবর্তীতে যদি ফ্লাইট গুলো পাই তাহলে হয়তো একটু ভালো হতো আর কি। দিয়ে দেবো, সমস্যা নেই, টেনশন করার দরকার নেই, ঠিক আছে। আমার এখানে এগুলা রাখে কি করবো আমি বলেন, আপনাদের জন্যই তো এগুলো, ঠিক আছে। তো এখন দেখেন, তো এখন এই যে আমরা সবসময় আমরা আমরা এটা এটা মাথায় রাখতে হবে যে সব প্রোডাক্টের উপরে ভ্যাট আছে, ঠিক আছে। তো কত পার্সেন্ট হারে ভ্যাট আছে, তো সেটা যদি আমরা দেখি, তাহলে এই যে দেখেন এখানে আপনার করযোগ্য আমদানি বা করযোগ্য সরবরাহ মূল্য সহিত উপধারা 3 উল্লেখিত মূসক হার গুণ করিয়া প্রধান মূল্য এইখানে হলো ভ্যাট নির্ধারণের পদ্ধতি হলো করযোগ্য মূল্য যেটা থাকবে সেটার সাথে ভ্যাট হার গুণ করলেই হবে, ঠিক আছে। তো ভ্যাট হার আমাদের কত আছে, 15%। এখানে আপনার দেখেন যে এই যে মূল কথা লেখা আছে, করযোগ্য সরবরাহ করযোগ্য আমদানির ক্ষেত্রে মূসক হার হইবে 15%। বুঝছেন, মানে যত প্রোডাক্ট আছে বাংলাদেশের সব গুলার হার হলো 15%। এই কথাটা বুঝতে পারছেন, যে বাংলাদেশের যত প্রোডাক্ট আছে সবগুলোর হারই হলো 15%। তো কিছু কিছু ক্ষেত্রে তখন এখানে বলছে যে তবে শর্ত থাকে যে সরকার জনস্বার্থে তৃতীয় তফসিলে সুনির্দিষ্ট সুনির্দিষ্টকৃত যে কোনো পণ্য বা সেবার ক্ষেত্রে হ্রাসকৃত মূসকের হার কিংবা সুনির্দিষ্ট পরিমাণ নির্ধারণ করিতে হইবে। বুঝছেন, তখন আপনার সরকার কি করে দিছে, কিছু কিছু তুই প্রোডাক্ট একটু বলতে চাই কিছু কিছু যে প্রোডাক্ট আপনার তৃতীয় তফসিলের মাধ্যমে হ্রাসকৃত হারে এইটা বর্ণনা করে দিছে যে এই পণ্যগুলো আমরা হ্রাসকৃত হার, মানে কোনগুলা 5%, কোনগুলা 7.5%, কোনগুলা 10%, ঠিক আছে, কোনগুলা সুনির্দিষ্ট কর। তো তার মানে কি, তৃতীয় তফসিলে যেগুলো আছে সেগুলো বাদে সবগুলো 15%। এখানে আমরা এটা উপনীত হলাম যে তৃতীয় তফসিলের পণ্যগুলো বাদে যত পণ্য আছে বাংলাদেশের সবগুলোই আপনার 15%। তো আর সবচেয়ে বড় কথা, বাংলাদেশে করযোগ্য আমদানি করযোগ্য সরবরাহের ক্ষেত্রে সাধারণ নিয়মে 15%। সরকার চাইলে তৃতীয় তফসিল অনুযায়ী হ্রাসকৃত ভ্যাট আর রিডিউস নির্ধারণ করতে পারে। শতকরা হারের পরিবর্তে নির্দিষ্ট অঙ্কের ভ্যাট, স্পেসিফিক ভ্যাট যেটাকে বলা হয়, নির্ধারণ করতে পারে, ঠিক আছে। তো স্ট্যান্ডার্ড ভ্যাট প্রদানের বিকল্প, যদি কেউ এখানে বলা আছে যে ধারাতে বলা আছে যদি কেউ স্ট্যান্ডার্ড রেটে, যদি কেউ ওই তৃতীয় তফসিল বাদেও তৃতীয় তফসিলের কোনো পণ্য আছে, ধরেন কেউ যদি ইচ্ছা করে যে আমি তৃতীয় তফসিলের পণ্য আমি হ্রাসকৃত হারে দিব না, সে 15% হারেও প্রদান করতে পারবে। এই কথাটাই বলা আছে আপনার 3 নম্বর ইয়েতে, উপধারাতে। তো যেমন ধরেন যে একটা প্রতিষ্ঠানের পণ্যের জন্য সরকার 7.5% ভ্যাট নির্ধারণ করছে, ঠিক আছে। কিন্তু প্রতিষ্ঠানটি ইনপুট ট্যাক্স ক্রেডিট, মানে আপনি রিবেট নিবেন, রিবেট নিতে চাইলে সেক্ষেত্রে প্রতিষ্ঠানটি এই যে 15% ভ্যাট প্রদান করতে পারবে। আপনার ইচ্ছা, আপনার যদি কোনো প্রোডাক্ট যদি 7.5% হারে হয়, আপনি ইচ্ছা করলেই 15% হিসাবে করে আপনি দিতে পারবেন, এটা আপনাকে স্বাধীন করে দিচ্ছে। যেটা আমরা এই যেখানে লেখা দেখছি, এই যে সত্য থাকে যে কোনো নিবন্ধিত ব্যক্তি তৃতীয় তফসিলে বর্ণিত হ্রাসকৃত মূসক হার কিংবা সুনির্দিষ্ট করের পরিবর্তে নির্ধারিত পদ্ধতিতে 15% হারে প্রদান করিতে পারবে, এটা হলো আইন, ঠিক আছে। এই হলো 15 ধারা। মানে আমরা 15%, কিন্তু পণ্যের ক্ষেত্রে ভ্যাটের 15%-এর নিচে হবে, হ্যাঁ। মূল্য সঙ্গে দেখেন দ্বারা কোন তৃতীয় তফসিলে উল্লেখিত পণ্য সেবার ভ্যাটার আছে এই যে দেখেন 1.5%, 2%, 2.4%, 4.5%, 5%, 7.5%, 10%। এগুলোর মধ্যে ব্যবসায়ের জন্য 7.5% নির্ধারিত, আর ওষুধের মূসকের উপরে 2.4%। ইয়েকের বইতে দেখেন এটা হলো ওই যে আবু সুফিয়ানের বই কিন্তু 3% করা আছে, ঠিক আছে, ওটা কারেকশন করে নাই। তো এটা একটু খেয়াল করিয়েন, এটা পরে কিন্তু 3% করছিল, পরে কিন্তু আবার ওই একটা এসআরও দিয়ে এটা কিন্তু 2% করে রাখছে। ডিজেল, কেরোসিন, অকটেন, পেট্রোল, ফার্নেস অয়েল, এলপি গ্যাস এর ক্ষেত্রে 2%। এটা দেওয়ার কারণে এই জিনিসগুলো একটু মনে রাখি না, এগুলো কিন্তু পরীক্ষাতে আসে, এগুলো পরীক্ষা আসার সম্ভাবনা বেশি আছে। ওষুধের মূসক হার কত, হয় যে এলপি গ্যাসের মূসক হার কত স্থানীয় পর্যায়ে। ভূমি উন্নয়ন ও সংস্থার ক্ষেত্রে 2%। ভবন বিক্রয় ও হস্তান্তরে নিয়োজিত ভবন নির্মাণ সংস্থার ক্ষেত্রে 2%। এবং এই যে 7.5% 1600 বর্গ ফুটের ঊর্ধ্বে পুনঃ রেজিস্ট্রেশনের ক্ষেত্রে 2%। যে কোনো পণ্য বা সেবা রপ্তানির ক্ষেত্রে ভ্যাট হার 0%। পার্সেন্ট গুলোই হলো আমাদের কয়টা, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এই যে 9, 10, 11টা, ঠিক আছে।
এইটাই হলো 15 ধারা। 15 ধারাতে আমাদের বলা আছে যে মূসক হার হবে 15%, ঠিক আছে। আর ধারা 16 হলো মূসক পরিশোধের দায়ী ব্যক্তি কারা হবে। মূসক পরিশোধের দায়ী ব্যক্তি কারা হবে, ঠিক আছে। যে মূসকটা যে নিচ্ছি আমরা, যে মূসকটা কে পরিশোধ করবে, এর এর জন্য বলে দিছে সরকার ধারা 16-তে। তো কারা হবে এখানে, যে এখানে মূল্য সংযোজন কর আরোপযোগ্য আমদানি ক্ষেত্রে আমদানি করে যারা আমদানি করবে তাই হলো মূসকটা পরিশোধ করবে। আর বাংলাদেশে করযোগ্য সরবরাহ প্রদান ক্ষেত্রে সরবরাহকারী যারা উৎপাদনকারী তারা সরবরাহকারী, হ্যাঁ, তারা এটা ভ্যাটটা পেড করবে। তারপর আমদানি সেবার করযোগ্য সরবরাহের ক্ষেত্রে সরবরাহ গ্রহীতা, সরবরাহ গ্রহীতা বলতে আমদানি সেবা বলছিলাম না, ধারা 20, রিভার্স চার্জ। রিভার্স চার্জ যারা নিবে, কোনো সেবা যদি আমদানি করে, সেক্ষেত্রে পরিশোধ করবে, যে আমদানি করবে সেই পরিশোধ করবে। আর অন্যান্য ক্ষেত্রে সরবরাহকারী সরবরাহ গ্রহণকারী, মানে দুজনাই এখানে দায়ী থাকবে। সেটা কিছু জিনিস আছে, যেমন ভিডিএস আছে, হ্যাঁ, তারপরে আহ রেন্ট আছে, দেখাচ্ছি আমি। তো এখানে 4টা পরিস্থিতি আছে। তো তারপরে দেখেন যে করযোগ্য আমদানি ক্ষেত্রে দায়ী ব্যক্তি আমদানিকারক। বিদেশ থেকে বাংলাদেশে পণ্য আমদানি করা হলে যদি পণ্যের উপর মূসক প্রযোজ্য হয় তাহলে আমদানিকারকই মূসক প্রদান করবেন, এটাই বলা হয়েছে। সাধারণত কাস্টমস কর্তৃপক্ষ পণ্য খালাসের পূর্বে মূসক আদায় করে এটা। যেমন ধরেন যে এবিসি লিমিটেড চীন থেকে 500টি ল্যাপটপ আমদানি করলো, শুল্ক যুক্ত মূল্য এত, এক 15%। তার ফলাফল এবিসি লিমিটেডই মূসক পরিশোধ করবে, ঠিক আছে। তারপরে বাংলাদেশের করযোগ্য সরবরাহকারী বাংলাদেশের করযোগ্য পণ্য ও সেবা সরবরাহকারী সরবরাহকারী মূসক আদায় করবেন। সরবরাহকারী সরকারে মূসক জমা দিবেন। অর্থ ভোক্তার কাছ থেকে এলো আইনগত দায় সরবরাহকারী। যেমন করিম সাহেব একটি পানির বোতল কিনলেন, মোট মূল্য 23 টাকা, প্রকৃত মূল্য 20 টাকা, মূসক 3 টাকা। গুরুত্বপূর্ণ বিষয়, করিম সাহেব 23 টাকা পরিশোধ করছে। আমরা পেড করি না, সবসময় আমরা তো পেড করে দেই। তো কিন্তু তিনি সরকারকে মূসক জমা দিয়েন না। দোকানদার ওই 3 টাকা সরকারি কোষাগারে জমা দেয়। এটাই হলো সরবরাহকারী, যেটাকে বলা হচ্ছে, হ্যাঁ। তারপরে আপনার 2 নাম্বার, রেস্টুরেন্টে গ্রাহককে খাবার সরবরাহ করলে বিলে মূসক অন্তর্ভুক্ত থাকবে। তাহলে গ্রাহক আমরা বিল দিয়ে দিই, রেস্টুরেন্টে বিল দিয়ে দিই, রেস্টুরেন্ট সরকারকে মূসক জমা দিবে। এটাই হলো সরবরাহকারী, ঠিক আছে। তারপরে দেখেন করযোগ্য আমদানির ক্ষেত্রে দায়ী ব্যক্তি। বিদেশ থেকে বাংলাদেশে পণ্য আমদানি করা হলে যদি পণ্যের উপর মূসক প্রযোজ্য হয়, এটা তো আমদানি। আমদানিকৃত সেবার ক্ষেত্রে দায়ী ব্যক্তি সরবরাহ গ্রহীতা, মানে এই যে রিভার্স চার্জ মেকানিজম যেটা বললাম, হ্যাঁ। reverse charge, বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশে নিবন্ধিত না থাকলে বাংলাদেশের যে ব্যক্তি সেবা গ্রহণ করবে সেই ব্যক্তি মূসক প্রদান করবে। তার মানে কি, বিদেশি প্রতিষ্ঠান যদি বাংলাদেশে নিবন্ধিত না থাকলে, মানে বাংলাদেশে নিবন্ধিত নয়, বাইরে থেকে সেবা দিচ্ছে, কোনো কিছু সেবা দিলেই আমরা কি করি, এটা যখন সেবা পেইড করব তখন তো বুদ্ধি আপনারা তো এটা পড়াশোনা আমরা করছি, এটা দেখাবো তারপরও, যে রিভার্স চার্জটা ব্যাংক কর্তন করবে, ঠিক আছে। রিভার্স চার্জটা বাংলাদেশে যে ব্যক্তি সেবা গ্রহণ করে সেই ব্যক্তি মূসক প্রদান করতে দায়ী থাকবে। নতুন ভালোভাবে লিখে দিছে বাইনে যে কি কি যে সেবাগুলো হয়। এই যে গুগল থেকে অনলাইন বিজ্ঞাপন সেবা নেওয়া হয়েছে, গুগলে আপনি বিজ্ঞাপন সেবা দিচ্ছেন, ঠিক আছে, বাংলাদেশি কোম্পানি এটা মূসক পরিশোধ করবে। তারপরে এবিসি লিমিট বিদেশি সফটওয়্যার বিশেষজ্ঞ 5 লাখ টাকা পরামর্শ ফি প্রদান করলো, তাহলে এবিসি লিমিটই প্রদান করবে, ঠিক আছে। এগুলা সোজা জিনিস। তারপরে দেখেন অন্যান্য বিশেষ ক্ষেত্রে একটা আছে, দায়ী ব্যক্তিকে সরবরাহকারী বা সরবরাহ গ্রহীতা ব্যাখ্যা কিছু ক্ষেত্রে আইন বিধিমালা অথবা সরকারি প্রজ্ঞাপনের মধ্যে নির্ধারণ করা হয় যে মূসক প্রদান করবে। যে সরকারি নির্দিষ্ট ঘোষণা দেয় মূসক সরবরাহ গ্রহীতা প্রদান করবে। যেমন দেখেন, আহ স্থান স্থাপনা ভাড়া গ্রহণকারী নিজে ভ্যাট পরিশোধ করি না আমরা, এটা কি সরকার বলে দিছে না, যে এই ভ্যাটটা যে কে পেইড করবে, যে ভাড়া নিবে সেই পেইড করবে, নাকি? এটা তো সবাই জানি আমরা। তো এটা যদি হয় যে সবাই এটা জানি আমরা, যে স্থান স্থাপনা ভাড়া কেবলই বললাম র্যান ভ্যাট, যেটা আমরাই পেইড করি, হ্যাঁ, এটা কিন্তু আইন করে এটা বলে দিছে। সেটাই অন্যান্য এই যে বিশেষ ক্ষেত্রে হলো এইটা। এখানে কোনো প্রশ্ন আছে বলেন, কারো প্রশ্ন আছে? ভাই কিছু মনে না করলে একটা কথা বলি। হ্যাঁ বলেন। আপনি দ্রুত পড়ার কারণে মনে হয় কথাটা ভেঙে আছে, না অন্য কোনো কারণ নাকি আমার এই সমস্যা বুঝতে পারতেছি না। কথা কি ভেঙে যাচ্ছে? আমি তো ভাঙা ভাঙা। ভাইয়া আসলে আমার কাছে মনে হয় যে একটু স্লো পড়লে আমাদের বুঝতে একটু মানে হ্যাঁ, ইজি হতো আর কি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আমরা এই- কিন্তু স্পষ্ট শুনতেছি।
নেটওয়ার্কের সমস্যা না না, কি? শুনতে সমস্যা নাই, মানে বিষয়টা করতে নেওয়া, ক্যাচ করতে একটু কষ্ট হচ্ছে আর কি। আর একটু ও আচ্ছা আসতে আচ্ছা। স্লো গেলে আমার মনে হয় একটু মানে ক্যাচ করতে ইজি হতো। শোনেন, আমি বলি এগুলা ইজি জিনিস, তো এই জন্য আমি এখানে এত দেরি করতেছি না। হ্যাঁ, সামনে যেটা হবে সেটা হলো আস্তে আস্তে করাবো। এগুলা ইজি জিনিস, এটা এটা কিন্তু এই জিনিসগুলা কিন্তু ইজি, তাই না? যেটা আপনি দায়ী ব্যক্তি যেটা বললাম, যে আমাদের এখানে আহ যে মূল্য সংযোজন কর পরিশোধিত দায়ী ব্যক্তি, এটা হলো ধারা 16-তে। এই জিনিসটা কে কে, আমার এটা হলো আমদানিকারক, এটা হলো সরবরাহকারী যেটা বাংলাদেশে করযোগ্য সরবরাহ করবে সে, আর সরবরাহ গ্রহীতা। সরবরাহ গ্রহীতা বলতে আমদানি সেবার করযোগ্য সরবরাহের ক্ষেত্রে যে আমদানি সেবা যেটা আমরা নেই, যদি কোনো সেবা আমদানি করি, সেটা হলো সরবরাহ গ্রহীতাই পে করবে। আর অন্যান্য ক্ষেত্রে সরবরাহকারী বা সরবরাহ গ্রহণকারী, এই চারটা ক্ষেত্রে মূল্য সংযোজন কর পরিশোধ দায়ী ব্যক্তি। ঠিক আছে? এখন করযোগ্য আমদানি ক্ষেত্রে দায়ী ব্যক্তি, মানে করযোগ্য আমদানি ক্ষেত্রে দায়ী ব্যক্তি হলো আমদানিকারক। আমদানি ক্ষেত্রে যারা করে তারা আমদানিকারক না? তো সেটা তারা হলো আমদানিকারক। তো আমদানিকারক যখন আপনার বিদেশ থেকে কোনো জিনিস আমদানি করবে, তখন কি করে? তো আমদানিকারীকে তো মূসক প্রদান করে নিয়ে আসে, সেটাই বলা হয়েছে এখানে। হ্যাঁ, যেমন ধরেন যে এবিসি লিমিটেড চীন থেকে 500টি ল্যাপটপ আমদানি করলো, আমদানি করার সময় তো তাকে তো শুল্ক পেড করে নিয়ে আসতে হয়, সেটাই বলছি আমরা। ঠিক আছে? তারপরে করযোগ্য বাংলাদেশের করযোগ্য সরবরাহ দায়ী ব্যক্তি সরবরাহকারী। সরবরাহকারী বলতে যারা এই যে উৎপাদনকারী আমরা যারা আছি, বা কোনো দোকান, হ্যাঁ, যদি আমরা কোনো জিনিস সরবরাহ করি তো ভোক্তার কাছে দেই, তো ভোক্তা তো পেড করে এটা। তো ওই টাকাটা নিয়ে আমরা কি করি, সবগুলো একসাথে করে এই যে আমরা উৎপাদনকারী যারা আছি, যারা মানে রেস্টুরেন্টের মালিক আছে বা যারা বিন আছে, তারা কি করে টাকাটা নিয়ে সরকারকে জমা দিচ্ছে। তো সেটাই বলা হচ্ছে যে বাংলাদেশের করযোগ্য, বাংলাদেশে কিন্তু এটা বাংলাদেশের করযোগ্য সরবরাহ দায়ী ব্যক্তি সরবরাহকারী, যে সরবরাহ দিবে সেই সরকারি কোষাগারে জমা দিবে টাকাটা। এটাই হলো ইয়া। তারপরে আছে এই যে অন্যান্য বিশেষ ক্ষেত্রে যেটা বললাম, যে স্থান স্থাপনা ভাড়া গ্রহণকারী, এটা সরকার যে একটা নির্ধারণ করে দেয়। হ্যাঁ, অন্যান্য বিশেষ ক্ষেত্রে যে দুজনেই দায়ী থাকবে এটা, যে আপনি যদি ভাড়াটা নেন, স্থান স্থাপনা ভাড়া গ্রহণকারী নিজে ভ্যাট পেড করবে। আর ভিডিএস, ভিডিএস এর ইস্যু হলো যে দুজনেই দায়ী কিন্তু। হ্যাঁ, আপনি ভিডিএস যদি না কাটেন আপনি দায়ী, আর সে যদি ভিডিএস এর টাকা যদি পেড না করে সে দায়ী। এটা দুইজনেই কিন্তু দায়ী থাকে। তো সেজন্য বলছে যে অন্যান্য বিশেষ ক্ষেত্রে সরবরাহকারী, সরবরাহ গ্রহীতা দুজনেই দায়ী থাকে। ঠিক আছে? এই স্থাপন স্থাপনা ভাড়া একটা আছে, আর একটা ভিডিএস আছে, দুজনেই কিন্তু দায়ী থাকে এটাতে। এটা গেল। এখন বুঝতে কোনো সমস্যা হচ্ছে? থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ভাই। হুম। এখন আসেন, আসল জায়গায় আসেন, এবার আসেন, এইটাই হলো সবচেয়ে বড় জিনিস। হ্যাঁ, যে এই যে বাংলাদেশের পদার্থ সরবরাহ, এইটা মানে অনেকে পড়তে গিয়ে মনে হয় মানে পড়ে না, এরকম অবস্থা। ঠিক আছে? এখানে বলা আছে যে বাংলাদেশের প্রদত্ত সরবরাহটা, মানে এটা বাংলাদেশের যে প্রদত্ত সরবরাহটা কিভাবে হবে, যে এই সরবরাহটা যে আমরা বাংলাদেশেই ধরবো, এই জিনিসটা এখানে বলা আছে। হ্যাঁ, অনেক জিনিস আছে যেখানে ধরেন যে বিদেশ থেকে বিদেশে আপনার ধরেন যে অনেক লেনদেন হয়। তো একটা জিনিস ধরেন যে বিদেশে গেছে একজন, আমি গেছি ধরেন বিদেশে, বিদেশে গিয়ে ওখানে একটা বিদেশি কোম্পানির সাথে ইয়ে করলাম যে কিছু মেশিনারিজ কিনবো আমি। হ্যাঁ, মেশিনারিজ চুক্তি করলাম, যতগুলো মেশিন কিনবো, টাকা পয়সা ওখানে লেনদেন করে চলে আসলাম। কথা বুঝছেন? তো টাকা পয়সা যখন করে, তো তখন ওই মালটা কি বাংলাদেশে আসবে না? বাংলাদেশে তো নিয়ে আসতে হবে। ওই বাংলাদেশে নিয়ে আসলেই তখন ওটার উপরে ভ্যাট প্রযোজ্য হবে। এটাকে বলা হচ্ছে এই যে বাংলাদেশি পদার্থ সরবরাহ। ওনাকে মানে ওনাকে মনে করেন বিদেশি লোকজন আসে এখানে সেবা দিচ্ছে, তো ওনাকে মনে করতে পারে যে বিদেশি লোক সেবা দিচ্ছে, তার মানে এটার উপর মনে ভ্যাট নেই। হ্যাঁ, মানে রপ্তানি মনে করে, বা এই জিনিসটা মনে করেন যে বিদেশি ভ্যাট, বিদেশি আসে আমাদের সেবা দিচ্ছে, সেটার কোনো ভ্যাট নাই। কিন্তু না, এটা সরকার বলে দিচ্ছে কোন কোন ক্ষেত্রে আপনি এটা বিদেশিকে, আপনি বিদেশের যে সেবাগুলো নেবেন সেই সেবাগুলো আমাদের এখানে বাংলাদেশে ভ্যাট আরোপিত হবে। ঠিক আছে? যে মূল ধারণা এটা হলো, যদি একজন আবাসিক ব্যক্তি কোনো পণ্য বা সেবা সরবরাহ করেন। হ্যাঁ, প্রথমে লেখা আছে কোনো আবাসিক ব্যক্তি, ব্যক্তি কর্তৃক সরবরাহ। তো আবাসিক ব্যক্তি মানে আমরা তো বুঝি যে আবাসিক আবাসিক ব্যক্তি মানে কি, যারা বাংলাদেশে স্বাভাবিকভাবে কি করে, এখানে বসবাস করে। হ্যাঁ, তো সেটা আবাসিক ব্যক্তি যদি আমি যে কোনো জিনিস যদি সরবরাহ করি, সেটার উপর কি আছে, এটা বাংলাদেশে প্রদত্ত সরবরাহ হবে না? অবশ্যই হবে। ধরেন যে আমি বাংলাদেশি, তো আমি তো বাংলাদেশে, আমি যদি কোনো কিছু এখানে সরবরাহ করি, কোনো যদি প্রতিষ্ঠান থাকে আমার, তাহলে সেটা বাংলাদেশে প্রদত্তই হবে। ঠিক আছে? তো আবাসিক ব্যক্তি বলতে আমরা কি বুঝি, এটা কি সবাই জানে? এটাকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা সংজ্ঞা। ঠিক আছে? আমরা দুইয়ের সংজ্ঞা, 2-15-তে আছে সংজ্ঞাটা, যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো যারা এই যে ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে বাংলাদেশের স্থায়ী বা নিয়মিত সম্পর্ক রয়েছে, তাকে আবাসিক ব্যক্তি বলা হয়। এটি হতে পারে স্বাভাবিক ব্যক্তি,
বিদেশি ব্যক্তি, কোম্পানি, ট্রাস্ট, সমিতি বা ক্লাব, হ্যাঁ, সরকারি দপ্তর বা যৌথ উদ্যোগ। এখানে বলতে পারেন বিদেশি ব্যক্তি আবার কিভাবে হবে। বিদেশি ব্যক্তি বাংলাদেশে কখন আবাসিক হবে, তাকে আমরা আবাসিক হিসাবে ধরে নিতে পারবো, বা ওই যে বাসিন্দা হয় না, যে বলে যে আমি এতদিন থাকার পরে আমি তো বাংলাদেশে বাসিন্দা হয়ে যাব, বা ওই বিদেশে থাকলেও তো কয় বছর থাকার পরে পুরো বাসিন্দা হয়ে যায়, এইরকম সিস্টেম বাংলাদেশেও আছে। তো সেটা আমরা এখন স্বাভাবিক ব্যক্তি যিনি সাধারণভাবে বাংলাদেশে বসবাস করেন, যেমন রহিম ঢাকায় থাকেন এবং বাংলাদেশে চাকরি করেন। তো রহিম একজন কি আবাসিক ব্যক্তি, তিনি সেবা প্রদান করলে তা বাংলাদেশে প্রদত্ত হবে। ঠিক আছে, এটা কিন্তু স্বাভাবিক ব্যক্তি। আমরা আমরা সবাই এখানে যারা বাংলাদেশের যারা আছি আমরা সবাই স্বাভাবিক ব্যক্তি। এটা আমরা যে কোনো জিনিস সরবরাহ করলে এটা বাংলাদেশে প্রদত্ত হবে। আর বিদেশি ব্যক্তি, এই দেখেন এখানে লেখা আছে বিদেশি ব্যক্তি 182 দিনের নিয়ম, যেটা যদি কোনো বিদেশি ব্যক্তি চলতি বছরে 182 দিনের বেশি বাংলাদেশে অবস্থান করে তাহলে তিনি আবাসিক ব্যক্তি হিসাবে গণ্য হবেন। কদিন, এই সংজ্ঞাটা কিন্তু মুখস্থ করতে হবে, হ্যাঁ? আমি কিন্তু এই সংজ্ঞাটা মুখস্থ ছিল, আমার একদম মুখস্থ ছিল, মুখস্থ করছিলাম, দেখছি, পরীক্ষা দিছি। তো যদি কোনো, এটা মাথায় রাখেন, যদি কোনো বিদেশি ব্যক্তি বাংলাদেশে যদি 182 দিনের বেশি, 183 দিন হতে হবে, 183 দিন যদি বাংলাদেশে থাকে, বাংলাদেশে তো একদম 100 মানে রেগুলার, কোনো এর মধ্যে আবার কোথাও যাওয়া যাবে না, হ্যাঁ, বাংলাদেশের বাইরে যাওয়া যাবে না। যদি সে 182 দিন থাকে তাহলে তাকে আমরা আবাসিক ব্যক্তি হিসাবে গ্র্যান্টেড করব। তার মানে তাহলে জোন বাংলাদেশে 200 দিন অবস্থান করছেন, তাহলে জোন একজন এখন একজন আবাসিক ব্যক্তি, তাকে আমরা আবাসিক ব্যক্তি হিসাবে এটা আমরা গণ্য করব। ঠিক আছে। আবার আরেকটা কি নিয়ম আছে, 90 দিন প্লাস আগের 4 বছর 365 দিন, দুটি শর্ত। চলতি বছরে, ধরেন যে এই বছরে সে 90 দিন রেগুলার থাকছে, কিন্তু আগের 4 বছর, আগের যে 4 বছর যাতায়াত করছে, হ্যাঁ, তো এই যাতায়াত 4 বছরে যদি মোট 365 দিনে বেশি অবস্থান করে, মানে 366 দিন যদি, আর গত 4 বছরে যদি 366 দিন, আর এই বছরে রেগুলার 90 দিন যদি থাকে, তাহলে তাকে আমরা আবাসিক ব্যক্তি হিসাবে গণ্য করব। ঠিক আছে, তো বুঝতে পারছেন না পারেন নাই? এখানে কোনো প্রশ্ন আছে? ভাইয়া কেউ যদি লাস্ট লাস্ট বছর 90 দিন না থেকে 70 দিন থাকে, কিন্তু 4 বছরে 365 হয়, তাহলে হুম, তাহলে হবে? হবে না। আচ্ছা। এটা হবে লাস্ট বছরে আপনাকে রেগুলার একদম একটানা 90 দিন থাকতে হবে। ঠিক আছে, একটানা 90 দিন, এখানে কিন্তু ভেঙে ভেঙে না। ওই যেমন প্রথমটা কি বললাম, 182 দিন, মানে ভেঙে ভেঙে না, একবারে 182 দিন থাকতে হবে। আইসে 182 দিন থাকতে, মানে 183 দিন হতে হবে, তাহলে আবাসিক ব্যক্তি। আর যদি আবার চলতি বছরে যদি ধরেন যে 90 দিন হয়েছে, 90 দিনের বেশি হয়ে গেল, হ্যাঁ, 90 দিনের বেশি হয়ে গেছে, তো তারপর দেখা গেল যে এই বছরটা শেষ হয়ে গেছে, 90 দিন হয়ে গেছে, বছরের শেষ, কিন্তু দেখা গেল যে সে তার আগের 4 বছর মিলে 365 দিন সে যাতায়াত করে থাকছে, 365 দিন হয়ে গেছে, সেই ক্ষেত্রে তাকে আবাসিক ব্যক্তি হিসাবে আমরা গণ্য করবো। ঠিক আছে, এখানে কারো প্রশ্ন আছে আর বলেন। আচ্ছা মাহবুব ভাই, এখানে তো 1000-এ থাকতে হবে সেটা কিন্তু ক্লিয়ার করে বলা নাই। এখানে যেটা বলা হচ্ছে যে এই, মানে যে বছরের আমরা হিসেবটা ধরবো ওই বছরে 182 দিনের বেশি। হ্যাঁ, তিনশো চলতি পঁয়ষট্টি বছরে, হ্যাঁ ঠিক আছে, এটা আপনি যেটা বলছেন সেটাও ঠিক আছে, হ্যাঁ, চলতি বছরে একশো 182 দিনের বেশি বছরে, এটা বছরের হিসাব, এটা হলো বছরের হিসাব। ঠিক আছে, এক বছরে বছর 182 দিন থাকতে হবে। দিনের মধ্যে 90 দিনের বেশি, আর পূর্ববর্তী 4 বছরের মধ্যে 365 দিনের বেশি। 365 দিন। ঠিক আছে, চলতি বছরে, হ্যাঁ, এটা চলতি বছর, যেহেতু চলতি বছর আছে, চলতি বছরে 182 দিন থাকলেই হচ্ছে। ঠিক আছে, বছরে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। মানে এক হতে হবে সেটা কিন্তু ক্লিয়ার করে বলা নাই। হম হম, এক এটাই আর এক কি। বছরের মধ্যে হলে, চলতি বছরের মধ্যে হলেই হবে, 182 দিন থাকলেই হবে। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। এখন দেখতে পাচ্ছেন ভাইয়া, একজন ভাইয়া? হ্যাঁ এখন দেখতেছি। হ্যাঁ, আচ্ছা, বাংলাদেশের নিবন্ধিত কোম্পানি, হ্যাঁ, যে কোম্পানি বাংলাদেশে নিবন্ধিত, নিয়ন্ত্রণ এবং বাংলাদেশ ব্যবস্থাপনা কেন্দ্র বাংলাদেশে, সেই কোম্পানি আবাসিক ব্যক্তি। ঠিক আছে, ধরেন যে এবিসি লিমিটেড বাংলাদেশে নিবন্ধিত, প্রধান কার্যালয় ঢাকা, তাহলে আবাসিক ব্যক্তি। যে কোনো কোম্পানি, আমাদের যেগুলো কোম্পানি আছে,
যখন আমাদের কোম্পানিগুলো কি হবে, কোন একটা বিদেশি কোম্পানিও যদি বাংলাদেশে নিবন্ধিত হয় আর তার নিয়ন্ত্রণ এবং ব্যবস্থাপনা কেন্দ্র যদি বাংলাদেশে হয়, তাকে আমরা আবাসিক ব্যক্তি হিসাবে গণ্য করব। কোনো বিদেশি কোম্পানি হলেও হবে, হ্যাঁ। যদি এখানে আসে, সে নিবন্ধিত হয়েছে, নিয়ন্ত্রণ ও ব্যবস্থা কেন্দ্র বাংলাদেশে, তার হেড অফিস তার বাংলাদেশে, হ্যাঁ। যদি প্রধান কার্যালয় ঢাকায়, যেমন দেওয়া আছে এবিসি লিমিটেড, বাংলাদেশে নিবন্ধিত, প্রধান কার্যালয় ঢাকা, এটা হলো আবাসিক ব্যক্তি। ঠিক আছে। যেমন ট্রাস্ট আছে, ট্রাস্টের যখন যখন অন্তত একজন ট্রাস্টি আবাসিক ব্যক্তি হন, এগুলা ট্রাস্ট কিন্তু দেশের বাইরে থেকেও ট্রাস্ট আসে কিন্তু। তো যদি একজন ট্রাস্টি হন আবাসিক ব্যক্তি হিসেবে, সে থাকবে। ট্রাস্টের নিয়ন্ত্রণ কোথায় হবে? বাংলাদেশে পরিচিত না, একবার নিয়ন্ত্রণ বাংলাদেশে হতে হবে। ঠিক আছে, হেড অফিসটা বাংলাদেশে হবে। সমিতি ক্লাব সংঘ আছে বাংলাদেশে গঠিত, হয় নিয়ন্ত্রণ বাংলাদেশে পরিচালিত হয়, তাহলে সেটি আবাসিক ব্যক্তি হিসেবে, যেমন ঢাকা বিজনেস ক্লাব, হ্যাঁ। এই ক্লাবগুলো কি, এগুলাকে ব্যক্তি হিসাবে, মানে আবাসিক ব্যক্তি হিসাবে গণ্য করা হচ্ছে। আর সরকারি দপ্তর তো বাংলাদেশের সকল সরকারি দপ্তর আবাসিক ব্যক্তি, যেগুলো বাংলাদেশের যত সরকারি দপ্তর আছে সবগুলোই আবাসিক ব্যক্তি হিসাবে ধরা হবে। এগুলো হলো আবাসিক ব্যক্তি। তো এটা একটা উদাহরণ দিচ্ছি, যে সফটওয়্যার ডেভেলপার রহিম একটি প্রতিষ্ঠানের জন্য সফটওয়্যার তৈরি করতে। রহিম আবাসিক ব্যক্তি, সেবা বাংলাদেশে প্রদত্ত, সরবরাহ, অব্যাহতি না থাকলে ভ্যাট প্রযোজ্য। ঠিক আছে। তো বাংলাদেশে যখন সে স্বাভাবিক ব্যক্তি, আবার এটা আবাসিক ব্যক্তি যেহেতু, সে সে কি করছে, সে যে একটা জিনিস সফটওয়্যার কোম্পানিতে একটা সফটওয়্যার তৈরি করে দিচ্ছে, সেটা আবাসিক তো। তাহলে এটা কি বাংলাদেশে প্রদত্ত সরবরাহটাই হবে, এটা বলা হচ্ছে বাংলাদেশে প্রদত্ত সরবরাহ। এটা 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 এমন কঠিন জিনিস না। আমরা যেগুলা সরবরাহ দিব সেটা বাংলাদেশে প্রদত্তই। ঠিক আছে। ঝামেলা হলো এই অনাবাসিক ব্যক্তি নিয়ে, ঝামেলা হলো এই জায়গা, বুঝতে পারছেন? অন্য কিচ্ছু না। তো অনাবাসিক ব্যক্তিটা, আপনারা তো সবাই বুঝি যে অনাবাসিক ব্যক্তিটা কি, এটা কি সবাই জানেন? একজন বলেন। যিনি আবাসিক না তিনি তো অনাবাসিক ভাই। হ্যাঁ, মানে বিদেশি, অনাবাসিক বলতে যারা ওই যে 182 দিন থাকেনি বাংলাদেশ, শোনেন আমি বলি, ওই যে বাংলাদেশে 182 দিন থাকেনি, 90 দিন এবং 365 দিন বাংলাদেশে থাকেনি, ঠিক আছে, তার কোনো কোম্পানি বাংলাদেশে নিবন্ধিত নেই, এরাই হলো অনাবাসিক ব্যক্তি। হ্যাঁ, ওই ওই আবাসিক ব্যক্তি ছাড়া বাকি সবাই ভাই, কি, অনাবাসিক। হ্যাঁ, যারা বাইরে থেকে আসবে সবগুলাই কি, অনাবাসিক ব্যক্তি। তো এই অনাবাসিক ব্যক্তি নিয়েই এত ঝামেলা, এই যে এই জিনিসটা, হ্যাঁ। অনাবাসিক ব্যক্তির কখন বাংলাদেশের যে সরবরাহগুলো আছে, কখন আমরা বাংলাদেশে এটা ধরে নিব, মানে বাংলাদেশে ধরে নেওয়া মানে ভ্যাট আছে, এইটাই বোঝাচ্ছে। ঠিক আছে, বাংলাদেশে প্রদত্ত সরবরাহ। তো বাংলাদেশে প্রদত্ত সরবরাহ বলতেই বোঝাচ্ছে যে এই সেবাটার উপরে বা এই প্রোডাক্টটার উপরে ভ্যাট আছে। ঠিক আছে। তো এখন এটা আমরা অনেকেই ধরেন যে বুঝতে পারে না, ধরেন অনেকে, কারণ আমরা অনাবাসিক ব্যক্তি তো বাংলাদেশে থাকে না, কিন্তু বিদেশ থাকে। তো কিভাবে ধরবে? অক্ত ধরতে পারতেছি না, আমরা যে সেল করবে অক্ত ধরতে পারবো না আমরা, তাই না? তো যে কিনবে, যে সরবরাহ নিবে, তখন আমরা তাকেই ধরে আমরা ভ্যাটটা নিব। তো তখন কিভাবে নিব, এটা বলা হলো যে বাংলাদেশে যে সরবরাহ গুলা যে বিদেশ থেকে নিবে, তো কিছু কিছু শর্ত দেওয়া হয়েছে যে এই জিনিসগুলো যদি বাংলাদেশে বিদেশ থেকে যদি বাংলাদেশে নেয়, তাহলে আমরা এটা হলো ভ্যাট আদায় করব কার কাছ থেকে? যে সরবরাহ নিবে তার কাছ থেকে আদায় করব আমরা, ওই যে রিভার্স চার্জ যেটাকে বলা হচ্ছে। ঠিক আছে। তা এখন এখানে আপনাকে চিহ্নিত করে দিছে যে আপনি কোন কোন ক্ষেত্রে ভ্যাট দিবেন, কোন কোন কাজগুলা হলে আপনি এটাকে ভ্যাট দিবেন বা বাংলাদেশে পদার্থ সরবরাহ হিসাবে ধরবেন আপনি, সেটা বলা হচ্ছে। তো অনাবাসিক ব্যক্তি কি, বাংলাদেশের স্থায়ী বাসিন্দা নয়, বাংলাদেশের নিবন্ধিত প্রতিষ্ঠান নাই তার, হ্যাঁ, বিদেশি ব্যক্তি বা প্রতিষ্ঠান, এটাই হলো অনাবাসিক ব্যক্তি। ঠিক আছে। যেমন বিদেশি কোম্পানি, বিদেশি উদ্যোক্তা, আন্তর্জাতিক প্রতিষ্ঠান, এই জিনিসগুলো হলো অনাবাসিক। ঠিক আছে। এখানে মূল ভাই, ধারণ। জি, দুটো ব্যাপার একটু বলি। প্রথম, জি। এবারে কোম্পানি মানে ডেফিনিশনে একটা চেঞ্জ দেখলাম। হুম। কোম্পানি না, মানে ডেফিনিশনে একটা হচ্ছে যে বিদেশি কোম্পানির ইভেন একটা সাইট অফিসে যদি হ্যাঁ, হ্যাঁ, বিদেশি কোম্পানির একটা সাইট অফিসে যদি হয়, হ্যাঁ। তো সেটাকে এই এন্টিটি হিসেবে বিবেচনা করতে হবে। সাইট অফিস বা লিজিয়ন অফিস অথবা কোম্পানি হলে তো কোম্পানি, এটা হুম, রেজিস্টার্ড হোক বা না হোক। হুম। মানে এবারে ফাইন্যান্স অ্যাক্টে এই ধরনের একটা চেঞ্জ আমার চোখে পড়ছে। বুঝি নাই আপনার কথাটা। মানে বিদেশি কোম্পানি, তারা হুম, অনেক বিদেশি
কোম্পানিতে বাংলাদেশে প্রজেক্টে কাজ করে। এই ধরনের প্রজেক্টে এগুলি যদি সাইড অফিসে হয়, হুম 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 তারা সাইড অফিস গুলোকেও এখন কোম্পানি হিসেবে তারা ট্রিট করবে, মানে বাংলাদেশে তারা কোম্পানি হিসেবে হবে, তারা রেজিস্টার হোক বা না হোক। এই ধরনের একটা কথা আমার না চোখে আমি পড়ছে। বলি, তাদের তো শোনেন, আমি বলি, এটা আপনাকে বলি আমি, যে এখানে যে জিনিসটা হলো যে অনেক বিদেশি কোম্পানি অফিস আছে বাংলাদেশে, কথা বলছেন? হ্যাঁ, এরা কি করে, হ্যাঁ, এই অফিস গুলা থেকে সাপ্লাই দেয়, এই অফিস গুলা থেকে ক্লায়েন্ট ধরে, ঠিক আছে? যখন আপনাকে, হ্যাঁ, এরা নিবন্ধিত না, এরা কিন্তু নিবন্ধিত না, এরা বাংলাদেশে হ্যাঁ, আসে, একটা অফিস নিছে, অফিসটা নিয়ে ওরা কার্যক্রম চালায়। যেখানে যারা ওই যে আমরা বিদেশি, যে আমরা তো সবসময় তো বিদেশ যাইতে পারি না, তখন ওরা কি করে, এই অফিস গুলাতে এই ব্যবসা করে, যে এই জিনিস কে কে জিনিস দিবে ওর কাছে গিয়ে করলে, তখন ওরা ওদের কোম্পানির সাথে কথা বলে ওই জিনিসটা এখানে বাংলাদেশে নিয়ে আসে, এরা সেবা দিচ্ছে এখানে, কথা বুঝছেন? তো তখন এই সেই সেই জিনিসটাকে বলা হচ্ছে যে এই এই কাজগুলা করলেই যে বিদেশি যে লেনদেন গুলা হবে, এই কাজগুলো করলে এটাকে বলা হচ্ছে যে এটা হলো বাংলাদেশে প্রদত্ত সরবরাহ, কথা বুঝছেন? এই জিনিসটাই আপনার ধারা 17-তে বলা আছে, যে যদি অফিস নিয়ে কোনো কিছু কাজ করে, সে কাজ করতেছে, ঠিক আছে, আমরা মনে করতেছি যে বিদেশি অফিস, এটার কোনো ভ্যাট নেই ট্যাট নেই, হ্যাঁ, এগুলো আমরা মনে করতেছি, কিন্তু সে কাজ করতেছে কি, বাংলাদেশের যে জিনিসটা বাংলাদেশের মানে ভোগের জন্য সে নিয়ে আসতেছে, বাংলাদেশে স্থাপনের জন্য নিয়ে আসতেছে, এই ওখানে যা ডিল হ্যাঁ। করি আমরা, এই ডিলটা করলেই আপনি ধরেন যে ওই যখন প্রোডাক্ট চলে আসবে, তখন এটাকে বলা হবে যে বাংলাদেশের প্রদত্ত সরবরাহ হিসেবে গণ্য করবে এবং ভ্যাট থাকবে, বুঝছেন? এই অফিস গুলাই তৈরি করা হ্যাঁ। হয় এখানে। আচ্ছা মা ভাই, আর একটা ছোট ব্যাপার, সরি আমি একটু সময় নিচ্ছি। না না, বলেন বলেন। নিবন্ধিত অনাবাসিক ব্যক্তি, নিবন্ধিত অনাবাসিক ব্যক্তি, এই জায়গাটা একটু ক্লিয়ার করবেন। কোনটা কোনটা? নিবন্ধিত অনাবাসিক ব্যক্তি, হ্যাঁ, নিবন্ধিত অনাবাসিক অনাবাসিক ব্যক্তি, ব্যক্তি। আমি বলি, এই নিবন্ধিত নিবন্ধিত অনাবাসিক ব্যক্তি বলতে কি বোঝেন আপনি? নিবন্ধিত অনাবাসিক ব্যক্তি বলতে আপনি ধরেন যে একটা এই অনেক কোম্পানি এখানে আসে করে, বিদেশি অনেক আসে কোম্পানি করে না, হ্যাঁ, হ্যাঁ। যদি কোম্পানি করে তখন তাকে বলা হচ্ছে যে অনাবাসী, এটা নিবন্ধিত অনাবাসিক, তারা নিবন্ধন নেই, বাংলাদেশে নিবন্ধন নেই, নিবন্ধন নিয়ে বিজনেস করতেছে, কথা বুঝছেন? এইটাই। তো বাংলাদেশে একটা নির্দিষ্ট, এই দেখেন মূলধন, যদি কোনো বিদেশি ব্যক্তি বা প্রতিষ্ঠান বাংলাদেশে বাংলাদেশে একটি নির্দিষ্ট স্থানে, যেটা বললেন ভাই আপনি, বা নির্দিষ্ট স্থান ব্যবহার করে, সেই স্থান থেকে ব্যবসা পরিচালনা করে, পণ্য বা সেবা সরবরাহ করে, ঠিক আছে, তাহলে সেই সরবরাহ বাংলাদেশে পদার্থ সরবরাহ হিসাবে গণ্য হবে, এটা আমরা একটু আগে আলোচনা করলাম, হ্যাঁ। আর কোন 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 স্থানকে নির্দিষ্ট স্থান বলা হয়, নির্দিষ্ট স্থানের উদাহরণ হলো অফিস, এই যে অফিস, শাখা, কারখানা, গুদাম, ব্যবসা পরিচালনার জন্য অন্য কোনো স্থায়ী স্থান। বিদেশি প্রতিষ্ঠান হলে যদি এসব স্থান ব্যবহার করে ব্যবসা করে, তাহলে আইন প্রযোজ্য হবে, ঠিক আছে? যদি কোনো বিদেশি প্রতিষ্ঠান এগুলো যদি ব্যবহার করে যদি করে, তাহলে আইন অনুযায়ী তার সাথে, বাংলাদেশের আইন অনুযায়ী সে বিজনেস করতে হবে এখানে, আমাদের এখানে। তারপরে দেখেন বিদেশি একটা আইটি কোম্পানি, দেখেন বিদেশি একটা আইটি কোম্পানি এবিসি সিঙ্গাপুর ঢাকায় অফিস খুলছে, ঠিক আছে, বাংলাদেশি গ্রাহকদের আইটি সেবা দিচ্ছে। আহ, এখানে ধরেন যে একটা অফিস খুলছে, বাংলাদেশে আসে, সে কি করছে, একটা অফিস খুলছে, সে আইটি একটা সেবা দিচ্ছে, বিদেশ থেকে নিয়ে আসে, সে বিদেশ থেকে একটা আইটি সেবা দিচ্ছে আপনাকে। তো সেই সেবাটা আপনি ওর অফিসে গিয়ে নিচ্ছেন, ঠিক আছে, অফিসে যে লেনদেন করতেছে, তখন এটাকে বলা হচ্ছে যে বিদেশি, সব বিদেশি প্রতিষ্ঠান হলো বাংলাদেশ, এটা মনে করতে হবে যে বাংলাদেশে সে সরবরাহ দিচ্ছে, আর বাংলাদেশে সরবরাহ দিলে কি হবে, ভ্যাট প্রযোজ্য হবে। যেমন বিদেশি কোম্পানি গুদাম, বিদেশি কোম্পানি চট্টগ্রামে গুদাম ভাড়া নিয়েছে, ঠিক আছে, সেখান থেকে পণ্য সরবরাহ করছে, তাহলে কি হবে এটা? তো অবশ্যই এটি হবে সরবরাহ। আমরা এটি বাংলাদেশে পদার্থ সরবরাহ হবে, বাংলাদেশে ভ্যাট আইন প্রযোজ্য হবে। আর বিদেশি, যারা বিদেশি আসে যদি এখানে কোনো কিছু করে, কোনো বিদেশি আসে কোনো গোদাম ভাড়া নিয়ে, যে বললাম না, পণ্য সরবরাহ করছে, পণ্য নিয়ে আসতেছে, নিয়ে আসে এখান থেকে সরবরাহ করছে, তাহলে সেটাও কি হবে, বাংলাদেশের পদার্থ সরবরাহ হবে এটাও। এই দেখেন মনে হয় সূত্র, বিদেশি কোম্পানি বাংলাদেশে অফিস, শাখা, গুদাম, এখান থেকে ব্যবসা, বাংলাদেশের পদার্থ সরবরাহ। এই যে এইটা এখন দেখেন, এটা তো এখন দেখেন বাংলাদেশের পদার্থ সরবরাহ ধারা, এই যে একের গ, এই অনাবাসিক ব্যক্তি কর্তৃক পদার্থ সরবরাহ, এখানে একটা জিনিস দেখি আমরা, এই অনাবাসিক ব্যক্তি তো দেখালাম আমরা যে যিনি বাংলাদেশে স্থায়ী ভাবে ব্যবসা পরিচালনা করেন না,
অনাবাসিক ব্যক্তি বলতে কি বোঝালাম আমরা, যে স্থায়ীভাবে যদি কোনো ব্যবসা না করেন, অথবা ব্যবসা কোনো নির্দিষ্ট স্থান বা ফিক্সড প্লেস নেই আর, ঠিক আছে? যেমন জাপানি কোম্পানি, যুক্তরাষ্ট্রের সফটওয়্যার কোম্পানি, সিঙ্গাপুরের যন্ত্রপাতি প্রতিষ্ঠান, প্রস্তুতকারী প্রতিষ্ঠান। এই যে এদের কোনো কোনো বাংলাদেশে কোনো ইয়া নাই, কিন্তু কোনো ব্যবসা পরিচালনা করেন না, কোনো ব্যবসা কোনো নির্দিষ্ট স্থান নেই, ঠিক আছে? কিন্তু কি করে, ওই সেই ওখান থেকে সে তারা কি করে, জাপানি কোম্পানি আপনাকে মেশিনারিজ পাঠিয়ে দিচ্ছে, আপনাকে সফটওয়্যার কোম্পানি সফটওয়্যার ওখান থেকে সফটওয়্যার আপনাকে সেবা দিচ্ছে। তারপর সফটওয়্যার কোনো কিছু সমস্যা হলে, সফটওয়্যার তো ইন্টারনেট ইন্টারনেটের মাধ্যমে তো সবকিছু করা যায়, সফটওয়্যারে ঠিক করা যায়। তো যুক্তরাষ্ট্র থেকে আপনাকে এখানে সেবা দিচ্ছে, ঠিক আছে? তো সেবা যখন দিবে, তো তখন আপনি কেমনে বুঝবেন যে আপনি ভ্যাট কেমনে দিবেন? সরকার কেমনে বুঝবে যে ওকে ভ্যাট আমরা ভ্যাট দিচ্ছি না? এটা আপনাকে বলছিলাম আমি। যদি কোনো কোম্পানি থেকে, যদি সফটওয়্যার কোম্পানি ধরেন যে সেবা নিচ্ছেন, তখন আপনি ওর টাকাটা পেড দিতে হবে না? টাকাটা কার মাধ্যমে দিবেন আপনি, বলেন তো? ব্যাংকের মাধ্যমে। তো ব্যাংকের মাধ্যমে ব্যাংকে কি বলা আছে, এটা তো আপনি একবার বলছি, এটা তো শিখাইছি আমরা, যে ব্যাংকে বলা আছে যে এই ধরনের যদি টাকা যদি বিদেশে যায়, তাহলে সেটা অবশ্যই 15% হারে ভ্যাট কেটে রাখতে হবে, ঠিক আছে? এইটা, এই যে বাংলাদেশে সরবরাহ বলতে কি বোঝায়, কোন সরবরাহ, এই যে মেন জায়গায় আসছি আমরা, দেখেন, কোন সরবরাহ বিদেশ থেকে করা হলেও যদি তার সঙ্গে বাংলাদেশের যথেষ্ট সম্পর্ক থাকে, তাহলে সেটি বাংলাদেশের পদার্থ সরবরাহ হিসাবে গণ্য হবে। ফলাফল প্রয়োজন অনুযায়ী ভ্যাট প্রযোজ্য। মানে কি, যে বাংলাদেশের পদার্থ সরবরাহ বলতে, যদি আপনি বিদেশ থেকে কোনো সরবরাহ নিচ্ছেন, কিন্তু সবগুলো কি হচ্ছে, বাংলাদেশে আসতেছে, তো বাংলাদেশে সেই সেবাটা ভোগ করতেছে, কোনো যন্ত্রপাতি নিয়ে আসতেছেন, সেটা বাংলাদেশে নিয়ে আসে ইনস্টল করতেছেন, তো সবগুলাই তো বাংলাদেশের সাথে সম্পর্ক, তাই না? তো বাংলাদেশের সাথে সম্পর্ক যখনই হবে, কোনো জিনিস যদি নিয়ে আসেন বিদেশ থেকে, বা কোনো অনাবাসিক ব্যক্তি, মানে অনাবাসিক ব্যক্তি বলতে বিদেশ, মানে বিদেশি কাছ থেকে কোনো কিছু নিয়ে আসলেই আপনি ভ্যাট ফাঁকি দেওয়ার সুযোগ নেই। কারণ কি, আপনি ধরেন যে ভ্যাট ফাঁকি কিভাবে হবে, যে আপনি ধরেন যে বিদেশ গিয়েছেন, আপনি গিয়ে কি করলেন, আপনি একটা সেবা নিলেন। তো আপনি একটা সেবা নিলেন, ঠিক আছে? তো সেবাটা নেওয়ার পরে তখন তো আপনি তো ইচ্ছা করলে টাকাটা তো লেনদেন করতে হবে, তাই না? ওখানে কি বাংলাদেশি টাকা লেনদেন হয়, বলেন তো? তো এদের পেমেন্ট গুলো হয় সবসময় ব্যাংকের মাধ্যমে, হ্যাঁ। যখন আপনি কোনো সেবা নেবেন, সবগুলো ব্যাংকের মাধ্যমে পেমেন্ট হয়। যখন সে ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করতে যাবে, তখনই ব্যাংক এই আপনার 15% হারে ভ্যাটটা কেটে নিবে। এটাকে বলা হচ্ছে যে বাংলাদেশি পদার্থ সরবরাহ হলে ভ্যাট থাকবে। তো এই বিদেশে বসে যেন আপনি যেন এটা কারবারি কোনো কিছু যেন করতে না পারেন, ভ্যাটটা যেন ফাঁকি দিতে না পারেন, সেজন্যই বলা হচ্ছে যে এই জিনিসগুলো বাংলাদেশে পদার্থ সরবরাহ হিসাবে গণ্য হবে, এবং আপনাকে ভ্যাট দিতে হবে। যে কোনো সরবরাহ বিদেশ থেকে বলা হচ্ছে যে কোনো সরবরাহ বিদেশ থেকে নিলেই বাংলাদেশের কোনো সম্পর্ক আছে, ঠিক আছে? আর যদি আপনি যদি বিদেশ থেকে বিদেশে পণ্য বিদেশেই দেন, ঠিক আছে? ধরেন একটা জিনিস নিয়ে আসছেন, আপনি ধরেন একটা একটা পণ্য নিয়ে আসে বাংলাদেশে নিয়ে আসলেন, কিন্তু এই জিনিসটা বাংলাদেশে নিয়ে আসলেন না, বাংলাদেশে না নিয়ে আসে কি করছেন আপনি, ওইটা আবার আরেকটা দেশে দিয়ে দিছেন, তাহলে এটা কি হবে, কি বলতে পারবেন? এটা ভ্যাট থাকবে? বেশ, রপ্তানি হবে, রপ্তানি। এটা হবে হ্যাঁ, না ভাই, গুড, ভ্যাট এটা হবে হবে। না। হ্যাঁ, ভ্যাট হবে না, কারণ এটা আমার বাংলাদেশে ঢুকাইনি আমরা। কারণ বাংলাদেশে আমরা ঢুকাইলে তখন ভ্যাট হবে। আর যদি বাংলাদেশে না ঢুকাই, এটাকে এই জন্যই বলা হচ্ছে যে বাংলাদেশের যথেষ্ট সম্পর্ক থাকে। তো যথেষ্ট সম্পর্ক মানে হলো এটা, যে কোনো জিনিস নিয়ে আসার পরে, আপনি ধরেন যে ইয়াকে বন্দরে নিয়ে আসছেন, নিয়ে আসার পরে এটা আপনি কি করছেন, যে বাংলাদেশে না ঢুকে আবার কি করছেন, আরেকটা দেশে আপনি সেল করে দিচ্ছেন, তখন এটা রপ্তানি হিসাবে গণ্য হবে। হ্যাঁ, আমরা সামনের দিকে রপ্তানি দেখবো। তো আর যেটা বাংলাদেশে ঢুকবে, সেটার জন্য প্রযোজ্য ভ্যাট আমাদের অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ, এই যে একের গ, অনাবাসিক ব্যক্তি কর্তৃক সরবরাহ। বিদেশে অবস্থানকারী অনাবাসিক ব্যক্তি কর্তৃক সরবরাহকে বাংলাদেশে পদার্থ সরবরাহ হিসেবে গণ্য করা হবে যদি স্থাবর সম্পত্তি বাংলাদেশে অবস্থিত হয়, অন্য বাংলাদেশে হস্তান্তর, অর্পণ, স্থাপন বা সংযোজন করা হয়। তার মানে কি, কোন বিদেশে অবস্থানকারী, মানে বিদেশে আছে, অনাবাসিক ব্যক্তি কি আছে, বিদেশে আছে, তো সে যদি বাংলাদেশে কোনো সম্পত্তি থাকতে পারে না তার, ধরেন যে কোনো গোডাউন কিনছে, বা একটা কিছু মানে বাড়ি আছে, বা কোনো কিছু থাকতেই পারে, তো বিভিন্ন বাংলাদেশের লোকজনেরও আছে আমেরিকাতে। তো এই যে জিনিসগুলো, সে যদি বাংলাদেশের সম্পত্তি কিনছে, কেনার পরে কি হয়েছে, আবার বিক্রি করবে, তো সে ওই বিদেশে বসে থাকবে, বিদেশ থেকে সে এখান থেকে ওই লোকজনের সাথে সে ডিল করতেছে, যেটা বিক্রি হবে। তো তখন এটা কি আমরা, ও যে বিদেশ থেকে যে করতেছে, তখন কি আমরা এটা কি বিদেশি
বিদেশের হিসাব ধরবো যে বিদেশ থেকে সে সেল করতেছে বা বিদেশে সেল হচ্ছে, এটা এরকম কোনো কথা হবে? হবে না। তখন বলা হচ্ছে যে স্থাবর সম্পত্তি বাংলাদেশে অবস্থিত হয়, যদি বাংলাদেশে অবস্থিত হয় তাহলে এটা বাংলাদেশে প্রদত্ত সেবাই হবে। তাহলে বাংলাদেশে প্রদত্ত সেবা হলে তাকে আমাদের যে প্রযোজ্য ভ্যাট সেই হিসাবে আমাকে ভ্যাট পেইড করতে হবে। প্রযোজ্য হবে। হ্যাঁ, ভ্যাট প্রযোজ্য হবে। ঠিক আছে। আর পণ্য বাংলাদেশে হস্তান্তর, অর্পণ, সংস্থাপ, স্থাপন বা সংযোজন, বাংলাদেশে কোনো জিনিস যদি বাংলাদেশে কোনো পণ্য যদি আপনি নিয়ে আসেন, ধরেন যে পণ্যটা ওই সেবা ও হিসাব করে নিয়ে আসতেন, নিয়ে আসার পরে আপনাকে হস্তান্তর করলো, অর্পণ করলো। আবার কোনো মেশিনারিজ নিয়ে আসলে কি হয়, স্থাপন করেন না, স্থাপন করলেন। বা আবার কোনো যে যন্ত্রাংশ নিয়ে আসেন, তো সেই মেশিনের সাথে কি করবেন, আপনি সংযোজন করবেন। ঠিক আছে। তখন আপনি এই যে জিনিসগুলো যখন আপনি বাংলাদেশ যখন সে হস্তান্তর করবে, ঠিক আছে, তখন তো আমদানি পর্যায়ে আপনাকে ভ্যাট দিয়ে আসতে হবে, তাছাড়া আর কি নিয়ে আসতে পারবেন? তার মানে কি বোঝাচ্ছে এটা, সে যেখান থেকেই দেখ বাংলাদেশে আসলেই এটা বাংলাদেশের পদার্থ সরবরাহ বলা হচ্ছে। ওই আমদানিকারক যেটা আমদানি হিসেব করে নিয়ে আসি, সেই জিনিসটাই বোঝাচ্ছে এখানে। হ্যাঁ, তখন আপনাকে আমদানি পর্যায়ে তো আপনাকে ভ্যাটটা কেটে নেবে। যখন কোনো কিছু মেশিনারিজ নিয়ে আসেন, মেশিনারিজ ভ্যাট থাকলে ভ্যাট পাবেন, ভ্যাট কাটবেন, না হলে নাই। ওটা পেজ দেন তো, ওটা ঠিক পেজ। আছে। তো এখন স্থাবর স্থাবর এই সম্পত্তি যেটা আছে, যে সংক্রান্ত ভূমির অবস্থান বাংলাদেশে হতে হবে। ঠিক আছে। এই যে দেখেন, স্থাবর সম্পত্তির সরবরাহ হয়, উক্ত স্থাবর সম্পত্তি সংক্রান্ত ভূমির অবস্থান বাংলাদেশে হয়। ঠিক আছে। আর স্থাবর সম্পত্তি সরবরাহ যদি সম্পত্তি বাংলাদেশে থাকে কিন্তু সরবরাহকারী বিদেশে থাকে, তবুও সরবরাহটি বাংলাদেশে প্রদত্ত সরবরাহ হিসাবে ধরা হবে। যে ওই যে বললাম না, যেটা সম্পত্তি আর বাংলাদেশে আছে কিন্তু সে বিদেশে থাকে, সে অনাবাসিক, সে বিদেশ থেকে কোনো জিনিস যদি সে বিক্রয় করতে চায় বাংলাদেশে, ঠিক আছে, যে সে তার সম্পত্তিটা বিক্রি করবে, তখন আমরা এটা কি করব, তখন এটা আমরা বাংলাদেশের প্রদত্ত সেবা হিসাবে ধরবে এবং ইয়া হবে। যেমন উদাহরণ, যুক্তরাজ্যের একটি কোম্পানি, হ্যাঁ, ঢাকায় অবস্থিত জমির লিজ বিক্রি করলো। এই জমির লিজ দেওয়া ছিল, সে কি করছে, ঢাকায় অবস্থিত জমির লিজ বিক্রি করলো। চুক্তি হয়েছে লন্ডনে, অর্থ প্রদানও হয়েছে লন্ডনে, কিন্তু জমি কি বাংলাদেশে না এটা। তো এই জন্য কি বলা হয়েছে যে সরবরাহ বাংলাদেশে হয়েছে, প্রযোজ্য ক্ষেত্রে ভ্যাট দিতে হবে। ঠিক আছে। সব ডিল কোথায় হয়েছে, ওই লন্ডনে বসে থাকে সবকিছু করতেছে সে, তাই বলে কি এটার উপর ভ্যাট হবে না? হবে। যখনই সে পেইড করতে যাবে তখনই এই ভ্যাটটা ইয়া হবে। এটাকে বলা হচ্ছে যে বাংলাদেশে প্রদত্ত সরবরাহ। সে বিদেশে বসে থাকে যতই চুক্তি করে যাই করুক, এটা বিদেশে সরবরাহ না। এটা হলো বাংলাদেশে, যেহেতু জমিটা হলো বাংলাদেশেই আছে, তাহলে ও বিদেশি পার্সন হলেও তাকে এটা বাংলাদেশে প্রদত্ত সরবরাহ হিসেবে আমরা গণ্য করবো। এই জিনিসগুলি বোঝানো হচ্ছে এই ধারাটাকে, বুঝছেন? আর কি উদাহরণ, বিদেশি কোম্পানি বাংলাদেশে অবস্থিত, বিদেশি কোম্পানি কি আছে, বাংলাদেশে অবস্থিত টেলিকম, এই যে টেলিকম টাওয়ার বিক্রি করলো। এই টাওয়ার যদি থাকে, হ্যাঁ, ধরেন যে টাওয়ার, ধরেন বিদেশি কোম্পানি আছে, অনেক টাওয়ার থাকে না বাংলাদেশে, অনেক টাওয়ার আছে। ধরেন যে টাওয়ার কি করলো, টেলিকম টাওয়ার বিক্রি করলো, যদি বিক্রেতা বিদেশে, চুক্তি হয়েছে বিদেশে, হ্যাঁ, কিন্তু টাওয়ার বাংলাদেশে অবস্থিত, তাই এটি প্রদত্ত তাই এটি বাংলাদেশে প্রদত্ত সরবরাহ। যেহেতু বাংলাদেশেই আছে জিনিসটা, ও বিদেশি লোক হলে কি হয়েছে, বিদেশি লোক হলেও তাকে আমরা বলবো যে এটা সে বাংলাদেশে বিক্রি করতেছে, সেটা বাংলাদেশে প্রদত্ত সরবরাহ হিসেবে গণ্য করা হবে, ভ্যাট হবে। ঠিক আছে। তারপর এক এক পণ্যের সরবরাহ বা বাংলাদেশে হস্তান্তর, অর্পণ, এই যে সংস্থাপন, সংযোজন করা হয়, যেটা বললাম যে যদি কোনো অনাবাসিক ব্যক্তি বিদেশ থেকে পণ্য সরবরাহ করে এবং পণ্যটি হস্তান্তর, অর্পণ, স্থাপন, সংযোজন বাংলাদেশে করা হয়, সেটি বাংলাদেশে প্রদত্ত হয়। যে এই গুরুত্বপূর্ণ শব্দ, হস্তান্তর মানে মালিকানা প্রদান করছে, হ্যাঁ, সে বিদেশ থেকে কিন্তু জিনিস পাঠাচ্ছে। তারপর অর্পণ, পণ্য পণ্য বুঝে দেওয়া হচ্ছে, ডেলিভারি। স্থাপন, ইনস্টলেশন। আর সংযোজন মানে অ্যাসেম্বলি, অ্যাসেম্বলি করে দিচ্ছে। ঠিক আছে। তো সব যদি করে দেয় সে বাংলাদেশে আসে, তাহলে সেটা বলা হচ্ছে যে সে বিদেশি ব্যক্তি হলে কি আছে, সেটা বিদেশে সরবরাহ না, সে বাংলাদেশে ভ্যাট দিয়ে যাইতে হবে। ঠিক আছে। সেই ভ্যাটের উপরে তাকে ভ্যাট দিতে হবে, সেটাকে বলা হচ্ছে যে বাংলাদেশে প্রদত্ত সরবরাহ। যেমন জার্মান কোম্পানি বাংলাদেশে একটি শিল্পযন্ত্র বিক্রি করলো, বাংলাদেশে একটা শিল্পযন্ত্র বিক্রি করলো, চুক্তিটি জার্মানি, চুক্তি হলো জার্মানি, অর্থ প্রদান জার্মানি, যন্ত্র বসালো কোথায়, বাংলাদেশে। সে কিন্তু বিদেশে গিয়ে কি করে সব চুক্তি করছে, যে বললাম না, যদি আপনি চুক্তি করে টাকা পয়সা ওখানে দিয়ে আসেন, তাহলে বাংলাদেশ সরকার ধরতে পারবে? ধরতে পারবে না। যেটা তো বলা হতো যে বিদেশে আমি করছি, সব বিদেশি, এগুলা হলো মানে বিদেশি লেনদেন হয়েছে, বিদেশি সব এখানে ইয়া করা হয়েছে। কিন্তু এটা সরকার চালাক বলতে এই জিনিসটা করে দিয়েছে, যদি না, আপনি যতই ওখানে আপনি চুক্তি করেন, যতই লেনদেন করেন, যাই করেন, জিনিসটা যদি খালি বাংলাদেশে আসে, হ্যাঁ, তো জিনিসটা যদি খালি বাংলাদেশে আসে, তাহলে সেটাকে আপনাকে ভ্যাট দিয়ে নিয়ে আসতে হবে। সেটাকেই বলা হচ্ছে বাংলাদেশে প্রদত্ত সরবরাহ। তার মানে কি, এটা আমদানি পর্যায়ে ভ্যাট দিতে হবে না? বলেন। দিতে হবে। আমদানি পর্যায়ে ভ্যাটটা দিতে হবে। তো সেটাই বলা হচ্ছে, যদি মানে এটা মানে যেন চালাকি কেউ করতে না পারে, হ্যাঁ,
যে ওই জিনিসগুলো মানে একটা সরাসরি বলে দিছে যে এই বাংলাদেশে পদার্থ সরবরাহ হিসাবে ধরবো আমরা ভ্যাটটা কখন প্রযোজ্য হবে। তো আপনি ধরেন যে ওই যে বললাম না যে ওই যে সে কি করছে, চুক্তি করছে জার্মানি, অর্থ প্রদান সে জার্মানি করে দিচ্ছে, ঠিক আছে, ওখানে লেনদেন করে ফেলছে সে, কিন্তু যন্ত্রটা বসাচ্ছে বাংলাদেশে। সে যদি এখানে বলতে যে না, আমি টাকা পয়সা তো দিয়ে দিছি ওখানে, ওখানে তো সব লেনদেন হয়ে গেছে, কিন্তু না, সরকার বলতেছে না, আপনি যদি যন্ত্রটা বাংলাদেশে নিয়ে আসেন তাহলে আপনাকে ভ্যাট দিতে হবে। ঠিক আছে। যেমন একটা বিদেশি কোম্পানি একটা মেশিন বিক্রি করলো, আলোচনা বিদেশে, অর্থ প্রদান বিদেশে হয়ে গেছে, কিন্তু মেশিনটি চট্টগ্রামে কারখানায় স্থাপন করা হলো, তাহলে সরবরাহ বাংলাদেশে, প্রদত্ত সরবরাহ। ঠিক আছে, এইটাই। এই যে বিদেশে একটা কোম্পানি, আপনি একটা বড় মেশিন কিনলেন, দোকান হলে বিদেশে, বিক্রেতা বিদেশে, অর্থ প্রদান বিদেশে, কিন্তু মেশিনটি বাংলাদেশে আপনার কারখানায় স্থাপন করা হলো, তাহলে ভ্যাটার উপর অধিকার কার? বাংলাদেশের। ঠিক আছে, এটা বুঝতে পারতেছেন তো নাকি? এনে কারো বুঝতে সমস্যা হচ্ছে এটা? বুঝতে পারছি না ভাই। ভাই, মানে সোজা জিনিস, অসুবিধা কিন্তু নেই। বইয়ের ভাষা শোনেন, আমি বলি বইয়ের ভাষায় বলতে গেলে আপনি বইটা একবার পড়িয়ে, এখন বইটা পড়লে আমি যেভাবে বুঝাচ্ছি না, আপনি কিন্তু এখন কিন্তু বইটা পড়লে কিন্তু বুঝতে পারবেন এই জিনিসটা। ঠিক আছে। তো এমনি বই পড়লে এটা কিন্তু দাঁত মারি সমান হয়ে যায়, এটা মানে এই জিনিসটা কেউ বোঝে না, এইভাবে বইতে যেভাবে যে ভাষায় লেখছে, মানে এটা পড়লে বোঝা যায় না। ঠিক আছে। যেমন রপ্তানি কথা কিছু লিখছে, রপ্তানি কথাগুলা কিন্তু অত ইয়া নাই, মানে রপ্তানি কথাগুলো সুন্দর করে ইয়া করতে হবে, রপ্তানি গুলো একটা ইয়া আছে। হ্যাঁ। তো এটাই বলতেছি যে আপনার সোজা হিসাবে দেখবেন যে এখানে বলা হয়েছে অন্য কিছু না, যে কোন সরবরাহটাকে আমি বাংলাদেশের সরবরাহ হিসাবে গণ্য হিসাবে নিব, যে বিদেশি গুলা অনাবাসিক, মানে আবাসিক ব্যক্তি তো আবাসিক ব্যক্তি, যে আমি সরবরাহ করলে এটা আবাসিক, এটা তো কোনো কথা নেই, কিন্তু বিদেশি ব্যক্তিগুলা যে মানে সরবরাহ গুলা দেয়, তাহলে মানে কখন ধরবো আমরা এটা বাংলাদেশের সরবরাহ। ঠিক আছে, এটা বলছি। আবার বলা আছে যে বাংলাদেশে পদার্থ সরবরাহ মানে অনাবাসিক ব্যক্তির প্রদত্ত নির্দিষ্ট সেবা কখন বাংলাদেশে পদার্থ সেবা হিসেবে গণ্য হবে, ভ্যাট প্রযোজ্য হওয়ার শর্ত, বাস্তব উদাহরণস্বরূপ কৌশল। এখানে আপনি আহ বিদেশে পরিচালিত কোনো ব্যবসা যদি নির্দিষ্ট ধরনের সেবা বাংলাদেশে ভ্যাট অনিয়ন্ত্রিত ব্যক্তিকে প্রদান করা হয়, তবে সেই সেবাকে বাংলাদেশে পদার্থ সেবা হিসেবে গণ্য করা হবে, প্রদত্ত ক্ষেত্রে ভ্যাট আরোপ করা হবে। এখন ধরেন অনেক, বাংলাদেশে তো সবাই তো নিবন্ধিত না, তাই না? ধরেন যে আপনি, যখন আপনি এই যে আমরা যে আমদানি করে বললাম যে যখন মেশিনারি নিয়ে আসবেন, এগুলো সব কিন্তু ওই নিবন্ধিত ব্যক্তি। তো নিবন্ধিত ব্যক্তির ক্ষেত্রে কিন্তু ভ্যাট নেওয়াটা কি সহজ, তাই না? এই জিনিসটা কিন্তু খুবই সোজা। তো ওরা নিবন্ধন করতে, কোনো কিছু করতে গেলে, বাংলাদেশে নিয়ে আসতে গেলে কাস্টমসে ধরবে। আর আপনি ধরেন এই যে বিদেশে, আপনি আমি আমি এই যে ঘরের মধ্যে বসে আছি, ধরেন আমি অনিবন্ধিত ব্যক্তি। ঠিক আছে। তো আমি অনিবন্ধিত ব্যক্তি, আমি ঘরের মধ্যে বসে আছি, কিন্তু ঘরের মধ্যে বসে থাকলে কি হয়েছে, আমি ধরেন যে কোম্পানির জন্য আমি একটা আইটি সার্ভিস নিচ্ছি, বা কোম্পানির জন্য একটা ধরেন যে সফটওয়্যার একটা ইনস্টল করে নিচ্ছি। ঠিক আছে, বিদেশ থেকে কিন্তু। তো সফটওয়্যার তো, সফটওয়্যার এমন একটা জিনিস, ওটা তো আসে তো ঠিক করে দেওয়া লাগে না, না ওখান থেকে করা যায়, চাই না, বিদেশ থেকে করা যায় না, যাবে, যে কোনো সফটওয়্যার আপনি ওখান থেকে সে ইনস্টল করে দিতে পারবে। তো এখন সেই ইনস্টল করতে গেলে ধরেন যে একটা আমার কোম্পানির জন্য সেই সব কাজ করে, সফটওয়্যার একটা কাজ করে দিচ্ছে, সে অনলাইনে কাজ করে দিচ্ছে। ঠিক আছে। অনলাইনে সব আমার সফটওয়্যার গুলো সেট করে দিল। তো সেক্ষেত্রে আমি আনরেজিস্টার্ড পারসন, তো আমি ধরেন যে এই জিনিসটা আমি কাজে লাগাচ্ছি, তো আমি ভ্যাট ভ্যাট দিলাম না, বা ভ্যাট দিব না, এর কোনো বুদ্ধি আছে ভ্যাট না দেওয়ার? তাকে বিল দিতে হবে না আমাকে? সে যে কাজ করছে, তাকে তো বিল দিতে হবে নাকি? বলেন, বিল দিবেন না? হ্যাঁ, বিল তো দিতে হবে। হ্যাঁ, বিল তো দিতে হবে। তা ভ্যাটটা ফাঁকি দেওয়ার কোনো সুযোগ আছে এখানে, বলেন তো? মানে বিদেশিতে কোনো, যদি আমি বিদেশের সাথে কোনো কিছু লেনদেন করি আমরা, তো ওইখানে তো ভ্যাট ফাঁকি দেওয়ার কোনো বুদ্ধি নেই, কারণ তাকে তো পেমেন্টটা তো আমাকে তো দিতে হবে ব্যাংকের মাধ্যমেই। হ্যাঁ। তো ব্যাংকের মাধ্যমে যখন পেমেন্ট দিব, তো তখন কি করে, অনিবন্ধিত ব্যক্তি হলে ব্যাংক কি করে, মনে আছে, রিভার্স চার্জ, তখন এই অনিবন্ধিত ব্যক্তির ভ্যাটটা কি করবে, মানে ব্যাংক থেকে ব্যাংকই কেটে নিবে। ঠিক আছে। তো ধরেন যে এখানে অনাবাসিক ব্যক্তি, এই ব্যক্তি কি হয়, ব্যবসার স্থায়ী কেন্দ্র বাংলাদেশে নয়, হ্যাঁ, বাংলাদেশে কোনো কেন্দ্র থাকবে না, অর্থনৈতিক কার্যক্রম বিদেশে সব অর্থনৈতিক কার্যক্রম কি হবে, বিদেশে পরিচালিত হয়। ঠিক আছে। আহ, ভ্যাট অনিবন্ধিত ব্যক্তি, যিনি ভ্যাট নিবন্ধন করেননি, যেমন সাধারণ ব্যক্তি, সাদা এই যে ব্যক্তিগত গ্রাহক, ব্যবসায়ী, ঠিক আছে, এই ধরনের জেলা বাংলাদেশে যেগুলো আছে, তো তারা যদি এগুলা ধরনের কোনো যদি সেবা নেয়, তাহলে যতদিন কার্যক্রম যে প্রধান কার্যালয় বিদেশে থাকে, ব্যবসার পরিচালনার স্থায়ী কেন্দ্র বিদেশে, সেবা প্রদানকারী বাংলাদেশে স্থায়ীভাবে পরিচালনা করেন না। ঠিক আছে। বাংলাদেশে
সে অনাবাসিক ব্যক্তি, সে অনাবাসিক ব্যক্তি বাংলাদেশে কোনো কিছুই তার নেই, হ্যাঁ, কিন্তু সে অনিয়মিত ব্যক্তিকে সে ওখান থেকে ওই যে বললাম না যে সেবা দিচ্ছে, তো এই সেবাটাকে আমরা বলা হচ্ছে যে এটাও বাংলাদেশে প্রদত্ত সেবা হবে, মানে সরবরাহ হবে, যদি সে কেউ যদি সেবা নেই সেটা হবে এটা, ঠিক আছে। এখন বলা হচ্ছে যে এই যে যদি সরবরাহ নিম্ন বর্ণিত কোনো সরবরাহ হয় কোনো অনিয়মিত ব্যক্তিকে প্রদান করা হয়, সেবা প্রদানকালে বাংলাদেশে অবস্থান করিয়া সেবা প্রদানকে কায়িক ভাবে, ধরেন এটা কায়িক ভাবে বলতে আপনাকে বোঝাচ্ছে যদি কোনো ব্যক্তি ওইখান থেকে না আপনাকে এখানে আসে, ধরেন যে একটা বিদেশি ব্যক্তি এখানে আসলো, আসে আপনাকে একটা কাজ করে দিল, যেমন আমাদের এখানে ধরেন তো ওই যে ফ্যাক্টরি গুলো, যারা ফ্যাক্টরি তারা তো জানে, ফ্যাক্টরিতে দেখেন যে মেশিন ঠিক করতে ওই চায়নার লোকজন আসে না, আসে কিনা? জি আসে ভাই। হ্যাঁ, যদি আবার চায়না বসুন, আসে, জার্মানি জার্মানি থেকে আসে। এরকম এরকম অনেক অনেক লোক আছে যারা বিদেশ থেকে লোক নিয়ে আসে, ঠিক আছে, অনিবন্ধিত যারা অনিবন্ধিত লোক আছে, হ্যাঁ, বিদেশ থেকে লোক নিয়ে আসি, তারা কায়িক ভাবে, এই যে বলা হচ্ছে কায়িক ভাবে মানে কি, কায়িক ভাবে বাংলাদেশে প্রদান করছে, সেটাও হবে বাংলাদেশে প্রদত্ত সরবরাহ। যদি বিদেশের লোকজন আইসে যদি এখানে সরবরাহ দেয়, মানে সেবা দেয়, সেটা হলো বাংলাদেশে প্রদত্ত সরবরাহ হিসেবে ধরবো আমরা, এটার উপর ভ্যাট নেবো আমরা, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে। আর বাংলাদেশে অবস্থিত ভূমির সহিত সরাসরি সংশ্লিষ্ট সেবা সরবরাহ, বাংলাদেশের ভূমির সহিত মানে ধরেন বাংলাদেশের ভূমির সহিত বলতে কি বোঝায়, ধরেন যে একটা কি বলে একটা আর্কিটেকচার বাংলাদেশে বেড়াতে আসছে, তো আমি একটা বাড়ি করবো, তো ওকে পাইছি আমি, ঠিক আছে, যে আমি জানছি তো আর্কিটেকচার বিদেশি, তোকে আমি গিয়ে বললাম যে ভাই আমাকে একটা বাড়ির বিল্ডিং এর একটা নকশা তৈরি করে দেন, ঠিক আছে, এটা কিন্তু কাজ ওর। তো আমি অনিবন্ধিত ব্যক্তি, আমার তো কোনো নিবন্ধন নেই, আমি বাড়ি আর্কিটেকচারের ইয়া করে নিচ্ছি, যখন আমি আর্কিটেকচারের যখন একটা বাড়ির একটা ডিজাইন করে নিব, তখন এই যে ভূমির সহিত, এটা এটা কি ভূমির সাথে না? আর্কিটেকচার মানে কি, যেটা ভূমির সাথে একটা কাজ, তো সেটা যখন আমি করব তখন তাকে ভ্যাট, আমি যখন পেইড করবো তখন আমাকে নিজে ভ্যাটটা দেওয়া লাগবে, ঠিক আছে, এটারও ভ্যাট আছে। তো যখনই পেইড করতে যাবেন আপনি ব্যাংকে, পেইড করতে গেলেই তো আপনাকে ধরবে যে এটা কি সেবা দিচ্ছেন, ঠিক আছে। আবার বাংলাদেশে কোনো ঠিকানায় বেতার টেলিভিশন হইতে গৃহীত সম্প্রচার সেবা হয়, যেমন আপনি ধরেন যে বাংলাদেশে যদি কোনো সেবা নেন, যেমন এখানে দেওয়াই আছে, এই যে জমি ভবন কারখানা স্থাপন এর সঙ্গে সরাসরি সম্পর্কিত বাংলাদেশের প্রদত্ত ভূমি সংক্রান্ত সেবা উদাহরণ বাংলাদেশের ভবনের ডিজাইনে দেখছেন, ভবনের মূল্যায়ন, কারখানার প্রকৌশল সেবা, স্থাপনা পরিদর্শন, সম্পত্তি বাংলাদেশে হলে সেবা বাংলাদেশে প্রদত্ত, সেগুলো সবগুলো তো বাংলাদেশে এসে সেখানে আইসে ভূমির সাথে সম্পর্ক করে এই জিনিসগুলো করে দিচ্ছে, ঠিক আছে। কায়িক ভাবে মানে সেবা প্রদানকারী অনাবাসিক ব্যক্তি বাংলাদেশে উপস্থিত থেকে সেবা প্রদান, গ্রাহক ভ্যাট অনিবন্ধিত মানে আমি অনিবন্ধিত, আমাকে বাসায় আসে আমার কাজ করে দিচ্ছে, আমার বিদেশি আর্কিটেক্ট বাংলাদেশে এসে বাড়ির নকশা প্রস্তুত করেন, ঠিক আছে, বাড়ির নকশা প্রস্তুত করে দিলেও তো সেটা কি হবে, বাংলাদেশে সরাসরি ক্লাস নেওয়া, এই যে বাংলাদেশে প্রদত্ত সেবা এগুলা, এটা বিদেশ থেকে সেবা, অনলাইনে ক্লাস বিদেশ থেকে সেবা, এটা কিন্তু ইয়া হবে না, এই বিদেশ থেকে অনলাইনে কাজ যেটা হলো বিদেশ থেকে সেবা দিচ্ছে, কিন্তু এটা কায়িক পরিশ্রম না, কায়িক পরিশ্রম হলো বাংলাদেশে এসে সরাসরি ক্লাস নেওয়া, এটা হলো কায়িক ভাবে, ঠিক আছে। যদি বাংলাদেশে এসে সরাসরি ক্লাস নেই, ক্লাসের বিনিময়ে যদি তাকে আমরা সেবা যেটা দিচ্ছে সেটা যদি পেমেন্ট দেয়, তখন আপনাকে এটা বাংলাদেশের মতো সেবা হিসেবে ধরা হবে এবং ভ্যাট হবে, ঠিক আছে। এই ভূমির সাথে যেটা দেখালাম, আর সম্প্রচার বা সেবা, বাংলাদেশ যেখানে টেলিভিশন রেডিও সম্প্রচার করা হয়, সরবরাহ করা হলো বাংলাদেশ প্রতিষ্ঠান, বিদেশি কোম্পানি বাংলাদেশের ভাষায় এই টিভি চ্যানেল সরবরাহ করছে, গ্রাহক ভ্যাট অবনত, ধরেন যে আমি একটা টিভি চ্যানেল নিচ্ছি, ঠিক আছে, তো টিভি চ্যানেলটা কি হয়েছে, ওই টিভি চ্যানেলটা আমি যদি এখানে নেই, আমার রুমে যদি লাগাই নেই, আহ তো সেইটা যদি টিভিটা চ্যানেলটা যদি আমাকে করে দেয় আমার আমার রুমে আইসে, হ্যাঁ, আমি তো অনিবন্ধিত, তাহলে সেটার ক্ষেত্রে যখন আপনি পেমেন্ট করতে যাবেন তখনই ভ্যাট প্রযোজ্য, ঠিক আছে। ইলেকট্রনিক সেবা, ওই যে ক্লাউড সার্ভিস, ডাটাবেজ, ওই যে ওয়েবসাইট সাবস্ক্রিপশন, স্ট্রিমিং, অনলাইন কোর্স, যা যা আছে ইলেকট্রনিক সেবাগুলো যখনই আপনি করবেন, এই যে বাংলাদেশে বসে ব্যবহার করা হচ্ছে, বাংলাদেশে তাহলে সবগুলো কি বাংলাদেশে বসে আমরা ব্যবহার করি, এই জিনিসগুলো কিন্তু আছে, ঠিক আছে। ইলেকট্রনিক সেবা যদি নেন আপনি, তখন এটা বলা হবে যে বাংলাদেশের প্রদত্ত সেবা, ঠিক আছে। আর টেলিযোগাযোগ যেমন ভয়েস সার্ভিস, ডাটা সার্ভিস, যোগাযোগ ব্যবস্থা ইত্যাদি শর্ত পূরণে যেমন নিম্নোক্ত ক্ষেত্রে বিধান প্রযোজ্য নয়, বাংলাদেশের লাইসেন্স প্রাপ্ত টেলিযোগাযোগ অপারেটর যেমন গ্রামীণ ফোন, তারপর আপনার বাংলা লিঙ্ক, এগুলা কিন্তু হবে না, ঠিক আছে, এগুলা ক্ষেত্রে কিন্তু হবে না এটা। তো এগুলোকে বলা হচ্ছে যে গ্লোমিং ব্যবহারকারী বিদেশি পর্যটক, গ্লোবাল রোমিং ব্যবহারকারী কোন বিদেশি পর্যটক আসছে, গ্লোবাল রোমিং বলতে কি বোঝেন, যে সিমটা কি করে নেন, যে বিদেশি সিমটা বাংলাদেশে আসলে বাংলাদেশের সিম করে নেয় না, গ্লোবাল রোমিং করে নেয়, যে কল করা যায়, তো সেটা যদি করে কোনো বিদেশি পর্যটক, তাহলে সেক্ষেত্রে এটা হবে না। তো টেলিযোগাযোগ সেবা গুলা হলো ভয়েস সার্ভিস একটা দিবে, ফোন কল করবে, হ্যাঁ, তো এগুলা যদি আপনাকে সার্ভিস দেয় আসে,
যে ভয়েস সার্ভিস দিচ্ছে আপনাকে, ভয়েস কলের একটা সার্ভিস দিচ্ছে, সে আইসে এখানে দিচ্ছে, আপনাকে দেখে দিচ্ছে, একটা সফটওয়্যার করে দিচ্ছে। সেই ক্ষেত্রে আপনাকে বলা হচ্ছে এটা টেলিযোগাযোগ সেবা। ঠিক আছে, এগুলাও যদি সে আসে বাংলাদেশে করে দেয়, সেটাও আমরা প্রদত্ত সেবা হিসাবে ধরবো। ঠিক আছে। তো যেমন ধরেন জনের অফিস লন্ডনে, হ্যাঁ, সে বাংলাদেশে এসে তিনি কি বলছে, বাড়ির নকশা করছে, সফটওয়্যার বিক্রি করছে, টিভি সম্প্রচার একটা করে দিছে, তো অনলাইনে ডাটাবেস ব্যবহার করতে দিলেন, ঠিক আছে, একটা অনলাইনে ডাটাবেস ব্যবহার করতে দিছে, তারপর টেলিযোগাযোগ সেবা দিছে। ঠিক আছে, তাহলে গ্রাহকরা যদি ভ্যাট অনিয়মিত, যারা অনিয়মিত ব্যক্তির কাছে যদি দেয়, তাহলে সব ক্ষেত্রে বাংলাদেশে প্রদত্ত সেবা হবে। এটা বুঝছেন, সবাই বুঝছেন এটা? যদি বিদেশি কোনো ব্যক্তির কাছ থেকে কোনো অনিয়মিত ব্যক্তি যদি কোনো ব্যক্তিগত ভাবে এই জিনিসগুলো নেই, বাড়ি নকশা করে নিছে, সফটওয়্যার বিক্রি করে সফটওয়্যার নিছে, টিভি সম্প্রচার মানে একটা করে নিছে, অনলাইনে ডাটাবেস ব্যবহার করতে একটা সুবিধা নিছে, তারপর টেলিযোগাযোগ সেবা একটা ব্যবস্থা করে নিছে, যে সে টেলিযোগাযোগ সেবা তৈরি করে দিছে, সে বাইরে কথা বলতে পারে। ঠিক আছে, তো এই জিনিসগুলো সে যদি বিদেশি কোনো বিয়া থেকে নেয়, তাহলে সবগুলি কি হবে, বাংলাদেশে প্রদত্ত সেবা হবে, এবং এগুলো সবগুলো রিভার্স চার্জ। কথা বুঝছেন? রিভার্স চার্জের উদাহরণ বুঝছেন না এগুলা? ক্লিয়ার? হ্যাঁ, এটা বুঝতে পারছেন? বলেন, এটা কারো বুঝতে অসুবিধা হচ্ছে? বুঝতে পারছি ভাই, সমস্যা হ্যাঁ, নাই। হ্যাঁ, এই সেবাগুলি মনে করেন বাংলাদেশ বিদেশ থেকে যে সেবাগুলো আপনি নিবেন, তো এই সেবাগুলি বাংলাদেশে প্রদত্ত সেবা, কারণ এগুলো আপনাকে বিল পেমেন্ট করতে গেলে আপনাকে বিডিএস কাটবে। ঠিক আছে, ব্যাংক বিডিএস কাটবে, এগুলোকে আমরা বিশেষ করে বেশিরভাগই হলো কি রিভার্স চার্জ। আর যারা আপনি মেশিনারি স্টেজ পণ্য নিয়ে আসবেন, পণ্যগুলা কি হবে, আপনি আমদানি যখন করে নিয়ে আসবেন, তখন আপনাকে বন্দরে কিন্তু শুল্ক দিয়ে আপনাকে নিয়ে আসতে হবে। ঠিক আছে, তার মানে এটা বাংলাদেশের পদার্থ সরবরাহ বলা হচ্ছে। এটা আপনার বিদেশি লোক আপনার দেখার দরকার নেই, এখানে নিয়ে আসলে আপনাকে ভ্যাট দিয়ে নিয়ে আসতে হবে। এটা বাংলাদেশের পদার্থ সরবরাহ, বাংলাদেশে নিয়ে আসলেই আপনাকে বাংলাদেশের পদার্থ সরবরাহ বলা হচ্ছে। ঠিক আছে, এই। আর এই যে 17(2) যেটা বললাম আমি, 17(2) হলো আভ্যন্তরীণ ভোগের জন্য কাস্টমস খালাসের পূর্বে সরবরাহের বিধান। তো এখানে আপনার ধরেন যে 17(2) বলছে যদি কোনো সরবরাহ বাংলাদেশে প্রদত্ত সরবরাহ, কোনো সরবরাহ বাংলাদেশের বাইরে প্রদত্ত সরবরাহ। তো এখানে মূল ইয়া হলো যে অনাবশ্যিক ব্যক্তি পণ্য সরবরাহ করলে এবং পণ্য বাংলাদেশে হস্তান্তর অর্পণের সংস্থামুখ হলে সবারই বাংলাদেশে প্রদত্ত সরবরাহ হবে, ভ্যাট প্রযোজ্য হবে। কিন্তু এখানে শুধু এই 17(2) হলো ব্যতিক্রম। 17(2) কি, অনাবশ্যিক ব্যক্তি পণ্য বাংলাদেশে আমদানি করেন। ঠিক আছে, আবাসিক ব্যক্তি এখানে আছে একজন, তো উনি আমদানি করে নিয়ে আসছে, তো নিয়ে আসার পরে কি হচ্ছে, অভ্যন্তরীণ ভোগের জন্য কাস্টমস থেকে খালাসের আগে সেই পণ্য অন্য ব্যক্তির কাছে সরবরাহ করলেন। মানে কি, ওই যেটা বললাম, সে এখানে নিয়ে আসছে, কিন্তু বাট কি করছে, সে বাংলাদেশে এখানে আর সাপ্লাই দেয়নি, সে কি করছে, অন্য আর একটা দেশের কাছে সাপ্লাই দিয়ে দিচ্ছে। তখন সেটা বাংলাদেশে পদার্থ সরবরাহ হবে না। তখন বলা হচ্ছে যে সেটা হলো বাইরে বাংলাদেশের বাইরে পদার্থ সরবরাহ হিসেবে গণ্য হবে, বাংলাদেশে ভ্যাট প্রযোজ্য হবে না। এটা তো হবেই না, সবাই তো জানি আমরা, তাই না? বন্দর থেকেও যদি আর এক দেশ থেকে দেওয়া হয়, তখন সেটাও আপনার রপ্তানি হিসেবে গণ্য হবে। এটা তো সবাই জানি আমরা, আমদানি করে নিয়ে আসার পরে এখানে আপনার নিয়ে আসার পরে এখান থেকে খালাস না করে সরাসরি আবার আরেকটা দেশে আমরা পাঠিয়ে দেবো, সেটাকে রপ্তানি বলা হচ্ছে। ঠিক আছে, এটা 17(2). এই যে সহজভাবে বুঝলো, পণ্য এখনো বন্দরে বা বিমানবন্দরে রয়েছে, কাস্টম ডিউটি পরিশোধ হয়নি, অভ্যন্তরীণ ভোগের জন্য খালাসও হয়নি, বাজারে প্রবেশ করেনি, অবস্থা যদি মালিকানা পরিবর্তন হয়, মানে আইন এটিকে বাংলাদেশের বাইরে সংগঠিত সরবরাহ হিসেবে গণ্য করে। ঠিক আছে, এই যে বাংলাদেশ 100টি মেশিন আমদানি করলো, চট্টগ্রাম বন্দরে পৌঁছে এখনো কাস্টমস ক্লিয়ার হয়নি, এবিসি লিমিট মেশিন গুলো XYZ সিঙ্গাপুরের কাছে বিক্রি করলো। ঠিক আছে, ঠিকানা পরিবর্তন কিন্তু খালাস হয়নি, সরবরাহটি বাংলাদেশের বাইরে প্রদত্ত সরবরাহ, বাংলাদেশে ভ্যাট প্রযোজ্য নয়। ঠিক আছে, এই বাংলাদেশে প্রদত্ত টেলিযোগাযোগ সেবা, এই 17(3) লাস্ট এটা, হ্যাঁ, কখন টেলিযোগ সেবা বাংলাদেশে প্রদান করা হয়েছে বলে গণ্য হবে, কখন কে সেবা সরবরাহকারী হিসেবে বিবেচিত হবে, এইটা হলো একটু জটিল আছে, কখন ভ্যাট প্রযোজ্য হবে। এইটা আপনি দেখেন, যখন টেলিযোগাযোগ সেবার ক্ষেত্রে একটা ঝামেলা আছে এখানে। তো এই যে অনাবাসিক ব্যক্তি বাংলাদেশে অবস্থান করবে, ভ্যাটের অনিয়মিত ব্যক্তিকে টেলিযোগাযোগ সেবা প্রদান করতে হবে, অনিয়মিত ব্যক্তির কাছে সেবা প্রদান করবে, এটাও অনিয়মিত ব্যক্তির কাছে হতে হবে। তো সেবাটি বাংলাদেশে প্রদত্ত সবার হিসেবে গণ্য হবে, ভ্যাট প্রযোজ্য হবে। যেমন কেন সরবরাহকে নির্ধারণ করা প্রয়োজন, এখন ধরেন যে একটি টেলিযোগাযোগ সেবা একাধিক পক্ষ জড়িত থাকতে পারে, নেটওয়ার্ক অপারেটর থাকে, বিলিং কোম্পানি থাকে, ডিজিটাল প্ল্যাটফর্ম থাকে, চুক্তিকারী প্রতিষ্ঠান থাকে।
তাই আইন নির্ধারণ করে প্রকৃত সাপ্লায়ারকে। এখানে সাপ্লায়ার চিনাটাই হলো মুশকিল। টেলিযোগাযোগ সেবা যখন হবে তখন কিন্তু কেউ চুক্তি করে নিয়ে আসে, হ্যাঁ, কেউ চুক্তি করে নিয়ে আসতেছে, কেউ টাকা বিলিং করতেছে, মানে এই জিনিসটা মানে বোঝা যায় না যে আসলে সাপ্লায়ারটা কে দিচ্ছে এখানে। কারণ বিদেশ থেকে যেহেতু বিদেশি লোক এখানে করে এগুলা, হ্যাঁ, বিদেশ থেকে নিয়ে আসে, বাংলাদেশের লোক কিন্তু আবার ওই যে মাধ্যম হয়, চুক্তি করে নিয়ে আসছে, নিয়ে আসে সে আপনাকে দিছে। তো এখন এখানে বোঝা যাচ্ছে না যে কে সাপ্লাই দিচ্ছে আর কে এই মানে আসল সাপ্লাইকারী বা কে মিডিয়া, এই জিনিসগুলো বোঝা খুব মুশকিল। তো সেটাই বলছে যে এখানে আবার আইন করে দিছে যে এই এই যে তারা সাপ্লাই নির্ধারণ 3টি শর্ত হচ্ছে যে সেবা প্রদানের সূচনা নিয়ন্ত্রণ করেন, আর সেবার মূল্য গ্রহণ করেন, গ্রাহকের সঙ্গে সেবা প্রদানের চুক্তি করেন, তাকে টেলিযোগাযোগ সেবা সরবরাহকারী ধরা হবে। এই তিনটা যে করবে তাকে আমরা তার থেকে আমরা ভ্যাটটা নিব, এটাই বলা হচ্ছে এখানে। ঠিক আছে, যে এই তিনটা যারা করবে, যে সাপ্লায়ার হিসাবে টেলিযোগাযোগ সেবা যেটা দিবে, তো সেখানে আমরা চিনতে পারবো না যে কে দিচ্ছে, এটা আমার দেখার দরকার নেই। যখন বলা হচ্ছে যে সূচনা, কোথেকে সূচনাটা হয়েছে, আর সেবা মূল্য গ্রহণ টাকাটা নেই, যখন আমরা আমরা যে টাকাটা দিব তাকে, সেই টাকাটা কার কাছে যাচ্ছে, ঠিক আছে। আর গ্রাহকের সঙ্গে সেবা প্রদানের চুক্তি, যে চুক্তি করছে এটা, মানে আমার সঙ্গে কে চুক্তি করছে সেটা তাকে আমরা সরবরাহকারী হিসেবে ধরে নিব। এই তিনটার মধ্যে যে কোনো একজনকে আমরা ধরবো যে সেবা সরবরাহকারী। ঠিক আছে, তো সেক্ষেত্রে সেবা প্রদানের সূচনা নিয়ন্ত্রণ, মানে যিনি পুরো সেবা চালু ও পরিচালনা নিয়ন্ত্রণ করেন, মানে যারা শুরু করবে, যেমন কোম্পানি এ পুরো সিস্টেম পরিচালনা করে, তাহলে কোম্পানি বি শুধু ইন্টারনেট সংযোগ দেয়, সাপ্লায়ার কোম্পানি এ ধরেন যে এই পুরো সিস্টেমটা সে করছে, মানে কোম্পানিটা হলো সবকিছু নিয়ন্ত্রণ করে, কিন্তু আরেকজন কি করে, শুধু ইন্টারনেট সংযোগটা দিয়ে আসে সে, মানে এটা মাধ্যম আরেকজন আছে। আমরা ধরবো যে তাহলে পুরো সিস্টেম পরিচালনা সূচনা করছে, তাকে আমরা সাপ্লায়ার ধরবো। আর দ্বিতীয় সত্য সেবার মূল্য গ্রহণ, আইনে মূল্য প্রদানকারী শব্দ থাকলে বাস্তবে বোঝায় তিনি অর্থ গ্রহণ করেন, মানে এটা অর্থ গ্রহণ যে কোনো সেই হবে, যে গ্রাহক টাকা দিলেন, কোম্পানি টাকা গ্রহণ করলেন, সাপ্লায়ার কোম্পানি। তার তৃতীয় শর্ত হলো সেবা প্রদানের চুক্তি, যিনি গ্রাহকের সঙ্গে সেবা প্রদানের চুক্তি করেন, ধরেন যে আমার সাথে যে চুক্তি করছে তাকে আমি বলবো যে সে হলো সরবরাহকারী। ঠিক আছে, এইটাই। একাধিক ব্যক্তি শর্ত পূরণ করলে আইনের নিয়ম, যিনি সবচেয়ে বেশি শর্ত পূরণ করবে তিনি সাপ্লায়ার হিসেবে গণ্য হবে। এখানে একটা জিনিস ধরেন যে এই কোম্পানি এ নিয়ন্ত্রণ করে, মূল্য গ্রহণ করে, চুক্তিও করে। আর কোম্পানি বি কি করে, চুক্তি করছে, ঠিক মানে কি নিয়ন্ত্রণ করে, আর কোম্পানি সি হলো মূল্য গ্রহণ করে। তাহলে এই তিনটা কোম্পানির মধ্যে তাহলে আমরা যে সবচেয়ে বেশি কাজ করে কোনটা, কে, কোম্পানি এ। তাহলে কোম্পানি এ তিনটাই করে, সে নিয়ন্ত্রণ করে, মূল্য গ্রহণ করে, চুক্তিও করে, তার মানে কি এর মধ্যে দুটা হলো মানে মিডিয়া আছে। তো দুটা মিডিয়া থাকলেও তো আমরা দেখতেছি যে তারা একটা কাজ করে, সে নিয়ন্ত্রণ করবে, নিয়ন্ত্রণ মানে ওই যে ইন্টারনেট সংযোগ দিচ্ছে সে। ঠিক আছে, তো আরেকজন আসে, সে আমার কাছ থেকে সে মূল্য গ্রহণ করছে, তো চুক্তিটা করছে সে ওই চুক্তি হলো প্রথম কোম্পানির সাথে। তো এখন কোম্পানি তো তিনটাই কাজ করে, তার মানে কি সবচেয়ে বেশি করে এ কোম্পানি, মূল হলো কোম্পানি। তখন কোম্পানি তিনটি শর্ত পূরণ করেছে, সাপ্লাই হিসাবে কোম্পানি। ঠিক আছে, সবগুলোর দায়িত্ব তার হলো। যখন সাপ্লাই হিসেবে শনাক্ত করা না গেলে কি করা যাবে, এটা এটা একটা বলে দিচ্ছে যে তিনের গর্তে বলছে যে সাপ্লাই শনাক্ত করা না গেলে, যদি জানা না যায় কে টাকা নিয়েছে, কে চুক্তি করেছে, কে নিয়ন্ত্রণ করছে, তাহলে ইনভয়েস দিবে আপনাকে। ধরেন যে বিল করার সময় একটা ইনভয়েস দিবে, যে ইনভয়েস যে ঠিকানায় পাঠানো হয়েছে, হ্যাঁ, সেই ঠিকানায় সেবা প্রদানের স্থান। যেমন ইনভয়েস পাঠানো হয়েছে ঢাকা, তাহলে বাংলাদেশের সরবরাহ ভ্যাট প্রযোজ্য। তাহলে মানে ঢাকা যদি আপনাকে দেখেন, ইনভয়েসটা যখন ঢাকা পাঠাচ্ছে তখন কি হয়েছে, তখন আপনাকে বুঝতে হবে যে ঢাকাতে পাঠা মানে আমার কাছে পাঠাইছে সে। তা আমার কাছে পাঠা মানে কি, এটা বাংলাদেশের প্রদত্ত সরবরাহ। ঠিক আছে, বাংলাদেশে যখন, যেহেতু আমি সেবাটা বাংলাদেশেই নিচ্ছি, আমি যে টেলিযোগ সেবাটা বাংলাদেশে আমি স্থাপন করে দিচ্ছি, তো তখন এটাকে বলা হচ্ছে যে ইনভয়েসটা যে ঠিকানা পাঠাবে তাকে আমরা ধরবো। এটা হলো ইনভয়েস পাঠানো বিদেশে, ইনভয়েস পাঠানো হয়েছে বিদেশে, সাধারণভাবে বাংলাদেশে সরবরাহ নয়। তো যদি কোনো ইনভয়েস যদি ধরেন যে বিদেশ থেকে বিদেশে পাঠাইছে, তাহলে কি এটা বাংলাদেশে সরবরাহ হবে? বাংলাদেশে সরবরাহ হবে না। এটা আসতে হবে সরাসরি বাংলাদেশে আসতে হবে। তো বাংলাদেশে যদি ইনভয়েসটা আসে তখন আমরা বুঝবো যে এটা অবশ্যই বাংলাদেশে সরবরাহ হয়েছে। তাহলে বাংলাদেশ থেকে এই এই ঠিকানা অনুযায়ী তার কাছ থেকে আমরা টাকাটা, ভ্যাটটা আমরা নিব। তখন পেড করবো, তখন এমনি ভ্যাট কেটে নিবে। ঠিক আছে, এই হলো একটা যে এই যে দেখেন অনলাইন খাবার অর্ডার, একজন অর্ডার নেয়, একজন টাকা নেয়, একজন রান্না করে, একজন ডেলিভারি দেয়, হ্যাঁ, এতটা কাজ দেখছেন একটা জিনিস। কিন্তু এটা আইন সাপ্লায়ার কে,
যে সবচেয়ে বেশি দায়িত্ব পালন করে টাকা গ্রহণ সেবা নিয়ন্ত্রণ। ঠিক আছে, এখানে যে অর্ডার নেই, হ্যাঁ, যে অর্ডার নিবে সেই কিন্তু টাকা নিবে, সবই করবে। তো এই যখন আমরা যে একজন অর্ডার যে নিবে তাকে আমরা এটা সাপ্লায়ার হিসাবে ধরে নেব। ঠিক আছে, এই হলো হলো বাংলাদেশের প্রদত্ত সরবরাহের কাহিনী। যে এই পাঁচটা অনাবাসিক ব্যক্তি বাংলাদেশে অবস্থান করে অনিয়মিত ব্যক্তিকে টেলি যোগাযোগ সেবা দিলে তা প্রদত্ত সে বাংলাদেশে গণ্য হবে। সাপ্লায়ার হিসেবে তিনটি বিষয় দেখা হয়: সেবা নিয়ন্ত্রণ, মূল্য গ্রহণ, চুক্তি। ঠিক আছে, এই হলো 17 ধারা। ঠিক আছে, এখানে কারো প্রশ্ন আছে বলেন, কে বোঝেন নাই? হ্যালো। আগায় যান ভাই, বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে দেখেন, আবার দেখেন, আমরা ধারা 18 নিবন্ধিত সরবরাহকারী ও সরবরাহ গ্রহীতা। এটা হলো যে আপনার ব্যবসা বাংলাদেশে বিদেশে একটি কোম্পানি সফটওয়্যার, ক্লাউড সার্ভিস ও কনসালটেন্সি সেবা দিল। ঠিক আছে, আপনাকে সেবা দিল। তা বিদেশ থেকে সেবা এলে বাংলাদেশ কি ভ্যাট দিতে হবে? এটা তো সবাই জানেন যে বিদেশ থেকে যদি কোনো সেবা আসে ভ্যাট হবে না। সবাই জানি আমরা যে বিদেশ থেকে কোনো যদি সেবা আসে তাহলে ভ্যাটের হার হবে 15%। ঠিক আছে, জি। সেটাই বলা হচ্ছে এখানে। তো 18 কি বলে যে ধারা 17 সেবা কোথায় প্রদান তার মানে ধারা 17তে আমরা সেবা কোথায় প্রদান করে তা নির্ধারণ করে। ঠিক আছে, যে ধারা 17টা বোঝাচ্ছে যে সেবাটা কোথায় বাংলাদেশে প্রদত্ত। বাংলাদেশে প্রদত্ত হলে কোন কোন সেবাগুলো আমি দেখে দিলাম যে এই সেবাগুলো বিদেশি, যদি বিদেশি কারবার যদি এরকম করে তাহলে সেই সেবাগুলো বাংলাদেশের সেবা হিসাবে গণ্য হবে। কিন্তু ধারা 18-17 ব্যতিক্রম, মানে নির্দিষ্ট শর্ত পূরণে বিদেশ থেকে প্রাপ্ত সেবাকেও বাংলাদেশে প্রদত্ত সেবা হিসাবে ধরা হবে, ভ্যাট প্রযোজ্য হবে। নিবন্ধিত অনাবাসিক সরবরাহকারী। নিবন্ধিত অনাবাসিক সরবরাহকারী হবে একটা নিবন্ধিত সরবরাহ গ্রহীতা হবে, বাংলাদেশ নির্দিষ্ট সেবা পরিচালনার স্থান থাকতে হবে, সেবাটি ব্যবসায়িক কাজে ব্যবহার। মানে আপনাকে নিবন্ধিত অনাবাসিক সরবরাহকারী মানে নিবন্ধিত অনাবাসিক সরবরাহকারী যা আছে বাংলাদেশে যে নিবন্ধিত বা বাইরে যে মানে বিদেশে যে নিবন্ধিত, আর নিবন্ধিত গ্রুপ সহযোগিতা যদি বিদেশে নিবন্ধিত এবং আমাদের বাংলাদেশে নিবন্ধিত, মানে আমাদের কোম্পানি ধরেন যে নিবন্ধিত। ঠিক আছে, এই বাংলাদেশে নির্দিষ্ট ব্যবসা পরিচালনার স্থান আছে, সেবাটি ব্যবসায়িক কাজে ব্যবহার করা হয়। নিয়ে আসে কি করছি আমরা, ব্যবসায়িক কাজে ব্যবহার করছি, একটা সেবা নিছি। এই চারটা শর্ত যদি হয় তাহলে আপনাকে নিবন্ধিত অনাবাসিক ব্যক্তি বাংলাদেশে স্থায়ী ব্যবসা নেই। এই দেখেন, বাংলাদেশে তার কোনো স্থায়ী ব্যবসা নেই, সে কি নিবন্ধিত বিদেশে, কিন্তু বাংলাদেশে ভ্যাটের জন্য সে কিন্তু বাংলাদেশে ভ্যাটের জন্য নিবন্ধিত। ঠিক আছে, উদাহরণ সিঙ্গাপুরে একটি সফটওয়্যার কোম্পানি বাংলাদেশের ভ্যাট ব্যবস্থা নিবন্ধিত। ধরেন যে ভ্যাট ব্যবস্থা সে কি করছে বাংলাদেশে, সে একটা নিবন্ধন করছে। তো সেই নিবন্ধন করলে এই যে নিবন্ধিত অনাবাসিক ব্যক্তি, সে এটাকে বোঝাচ্ছে নিবন্ধিত অনাবাসিক ব্যক্তি। আর নিবন্ধিত সরবরাহ গ্রহীতা, বাংলাদেশে নিবন্ধিত ব্যবসায়ী হতে হতে হবে। ঢাকার একটি ভ্যাট নিবন্ধিত কোম্পানি বিদেশি সফটওয়্যার ব্যবহার করছে। ঠিক আছে, এইটা। আর বাংলাদেশের নির্দিষ্ট ব্যবসা স্থান, সেবা গ্রহণকারীকে থাকতে হবে অফিস ও কারখানা, মানে যে সেবা গ্রহণ করবে তাকে অবশ্যই অফিস কারখানা থাকতে, মানে উৎপাদনকারী প্রতিষ্ঠান হতে হবে। ঠিক আছে, সে যদি কোনো নিবন্ধিত বা অনাবাসিক ব্যক্তির কাছ থেকে সেবা নেয়, সেটা আপনাকে বাংলাদেশের সেবা হিসেবে এই পদার্থ হবে যে এই ব্যবসার উদ্দেশ্য ব্যবহার করতে হবে, সেবাটি হতে হবে ব্যবসার কাজে ব্যবহৃত, ব্যক্তি কাজে কাজে করা যাবে না। কারণ যে একটি যদি নিবন্ধিত মনে করেন যে বিদেশে একটা প্রতিষ্ঠান কি করছে, সে বাংলাদেশে নিবন্ধিত আছে, তার কাছ থেকে আমাদের কোম্পানি তার কাছ থেকে সেবা নিচ্ছে, কোন মিশনারিজ কাজ বা সফটওয়্যার, বললাম যে সফটওয়্যারে রক্ষণাবেক্ষণ করে নিচ্ছে। ঠিক আছে, সে বাংলাদেশে নিবন্ধিত একটা, তাকে তার কোনো কিন্তু স্থায়ী কোনো ব্যবসা নাই, কিন্তু নিবন্ধিত, সে বিদেশে থাকে, সে তার বাংলাদেশে একটা নিবন্ধন আছে, সে এসে সে আপনাকে ওই নিবন্ধনের মাধ্যমে আপনাকে আপনার কাজ করে দিবে। ঠিক আছে, তখন বলা হচ্ছে যে এটাও আপনার বাংলাদেশে নিবন্ধিত। যেমন যে বাংলাদেশে ভ্যাট নিবন্ধিত কোম্পানি ঢাকা অফিস ঢাকায় XYZ ক্লাউড থেকে ক্লাউড সফটওয়্যার নিয়েছে, সফটওয়্যার ব্যবসা কাজে ব্যবহৃত। ঠিক আছে, তার মানে কি সব শর্ত পূরণ হয়েছে, নিবন্ধিত অনাবাসিক নিবন্ধিত গ্রাহক বাংলাদেশ অফিস ব্যবসায়িক ফলাফল বাংলাদেশে প্রদত্ত সেবা হিসাবে গণ্য হবে, ভ্যাট প্রযোজ্য হবে। ঠিক আছে, তখন কি হবে, এটা বাংলাদেশে প্রদত্ত সেবা হবে। এই যেটা আমি এটা 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 সবাই দেখে নিন। ঠিক আছে, এই যে যেটা আমি বলি, আবাসিক ব্যক্তির মূসক এজেন্ট, এটা কিন্তু এমন বোঝার কিছু নাই এখানে, বুঝতে পারছেন? এখানে কিন্তু বোঝার কোনো কিছু নাই এখানে। এখানে যা শুধু আপনারা দেখে নিবেন এটা যে কিভাবে করে এটা, হ্যাঁ? আবাসিক অনুষ্ঠান যে মূসক
আবার অনাবাসিক ব্যক্তি মূসক এজেন্ট বাংলাদেশে কিন্তু কোনো নিবন্ধিত যদি এই অনাবাসিক ব্যক্তি থাকে, এই যেমন বললাম যে কেবলই বললাম যে অনাবাসিক ব্যক্তি, সে কিন্তু নিজে নিজে সবকিছু করতে পারবে না, এখানে হিসাব নিকাশ কোনো কিছু করতে পারবে? এটাকে কে জানে বলুন তো একটু। না, নিজে নিজে করতে পারবে না, মূসক এজেন্ট নিয়োগ করে হ্যাঁ, করতে হবে। মূসক এজেন্ট নিয়োগ করতে হয়, ঠিক আছে। মূসক এজেন্ট কারা নিয়োগ হয়, এই যে আপনার মূসক এজেন্ট নিয়োগ সব বিধি 16-তে দেওয়া আছে, ঠিক আছে। যে অনাবাসিক এই সকল দায় দায়িত্ব কার্যাবলী মুক্ত মূসক এজেন্ট পালন সম্পাদন করিবেন, তবে আরবিত কর জরিমা দণ্ড সুদ সহ যাবতীয় অর্থ পরিশোধের জন্য অনাবাসিক ব্যক্তি দায়বদ্ধ থাকিবেন, ঠিক আছে। এটা কিন্তু মূল জিনিস। তো মূসক এজেন্ট সম্পাদিত অর্থনৈতিক কার্যক্রম নিবন্ধন তাহার প্রধানের নামে হইতে হবে। তা এই সবগুলো মূসক এজেন্ট আসে কাজ করবে এখানে, ঠিক আছে। এখন যে কে কে মূসক এজেন্ট হতে পারবে, কোন কিভাবে করতে হবে সব এখানে লেখা আছে। এটা আপনারা একটু পড়ে নিন, এটা মানে বোঝার কিছু নেই। হ্যাঁ, এটা অ্যাপ্লিকেশন করার একটা ইয়া, ঠিক আছে। এখন আসেন ধারা 20। ধারা 20 কে ভালো বুঝো বলেন তো একজন ভাই। ভাই আপনি ভালো বুঝেন। কে বললেন? ভাই আকরাম বলছি। কি জন্য ভাই তাও আপনি ভাই, বোঝেন না? আপনি আমার থেকে অনেক ভালো বোঝেন, অনেক অনেক। না না, আপনি তো হ্যাঁ, আপডেট। এটা এটা সবাই বুঝতে হবে, এটা হলো সবচেয়ে বড় কথা যে এই ধারা 20টা আবার কিন্তু যেগুলো আলোচনা করে আসছে এগুলো ফাও, ঠিক আছে। এগুলা জিনিস আপনারা ধরেন যে এই বাংলাদেশের পদার্থ সরবরাহ যেগুলা বললাম আমি, তো এগুলা জিনিস কিন্তু এই যে মানে এমনি মুখস্থ হয়ে যাওয়ার কথা, এগুলা জিনিস আপনারা কিন্তু এই শুনে শুনে কিন্তু ওটা পড়তে হবে না। এই শুনে শুনে যদি মাথায় ঢুকে নিতে পারেন যে বাংলাদেশ বিদেশ থেকে যে সরবরাহ গুলো আসে সেগুলাকে আমরা বাংলাদেশের সরবরাহ হিসেবে ধরবো না, ঠিক আছে। এগুলো সবাই জানে যেগুলোর উপর 15% ভ্যাট হয়। আর আমদানি পর্যায়ে যেটা আসে তো আমদানি পর্যায়ে ভ্যাট তো নিয়েই নেই, ঠিক আছে। তো ওইগুলা জিনিস বলা হয়েছে যে কিভাবে হবে, তো ওইটা আইনে আপনাকে লিখে দেওয়া আছে, ঠিক আছে। আমরা কিন্তু সচরাচর চোখে কিন্তু সব দেখতেছি যে ভ্যাট হচ্ছে, এগুলোতে হচ্ছে কিনা সবাই জানে এটা। তো এখন এই যে ধারা 20-এ এটা এখন বলে দিচ্ছে আমদানিকৃত সেবার উপর মূল্য সংযোজন ভ্যাট আরোপ আদায়, এইটা সোজা জিনিস। তো এটা যখন আপনি করতে যাবেন তখন আপনার এটা কি হবে, কোন কোন জিনিসগুলো দেখতে হবে এখানে বুঝছেন। ধারা 20 টা 32, ঠিক আছে, যে কর নির্ধারণযোগ্য মূল্য আর উচ্চ মূল্য সংযোজন কর কর্তন আদায় বিধিমালা 2025, এটা হলো বিধি 2-3 ক খ, ঠিক আছে। এই যে এই বিধির সাথে এখন কি বলছে, এই ধারা 20-এর সাথে এখন যে এই উচ্চ কর্তন বিধিমালাটা দেখতে হবে। হ্যাঁ, ওইখানে কিন্তু আবার ডিটেলস বলে দিছে আবার, এটা আবার আইনে আবার মানে ধারা 20-এ আবার সব বলে দেয়নি, ওকে এটা নিজের লেজুর লাগাইছে আবার ওই আপনার উচ্চ কর্তনে, ঠিক আছে। তো ধারা এখানে কেউ আছে সেবা আমদানি করেন, কেউ আসেনি ভাই? কে আছেন বলেন? শুনতে পাচ্ছেন? কেউ নাই ভাই সেবা আমদানি করে। আরে কেউ না থাকলে তো কেউ নাই, কেউ নাই। কেউ তো তাহলে মজা হলো না এটা, হ্যাঁ। একজন থাকলে ভালো লাগতো, তাহলে বুঝতে পারতো আরো। আচ্ছা, যাই ভাই হোক। আপনারা কি প্র্যাকটিক্যালি করেন, মানে আপনার প্রতিষ্ঠানে কি সেবা আমদানি হয়? আমার এখানে সেবা আমদানি যেটা হয় সেটা মানে আমার ভ্যাটে আসে কি আমি জানি না, এখন ওরকম হয় না সেবা আমদানিটা, এখন ওইভাবে হচ্ছে না, হ্যাঁ। আমাদের এখানে এটাই আসলে কনফিউজ আমাদের যে এইখানে হয় অনেক। মাহবুব ভাই, আমরা ওই যে সফটওয়্যারের লাইসেন্স ফি দিতে হয় বাইরে, হ্যাঁ, 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 রিভার্স চার্জ, যেটা রিভার্স চার্জ হয় আমাদের এখানে। ওইটাই বলতেছি আপনাকে তো, জি ধারা জি 20। জি জি। হ্যাঁ, জি ওটাই ধারা বলতে 20, জি চাচ্ছিলাম ভাই। হ্যাঁ, জি। ঠিক আছে, হ্যাঁ। পাওয়া গেছে, পাওয়া গেছে ভাই। পাওয়া গেছে, হ্যাঁ, হ্যাঁ, এটা পাওয়া গেছে। তো এই ধারা 20 হলো আপনার ধরেন যে কোনো সেবা, ওই যে বললাম না যে আপনি সফটওয়্যার ইনস্টলমেন্ট করে নিবেন, তারপরে গুগলে আপনি অ্যাড দিবেন, ফেসবুকে অ্যাড দিবেন, ঠিক আছে। তারপর আপনার ক্লাউডে কোনো কিছু অ্যাড দিবেন, তো তারপরে আপনার ধরেন যে আরো বিভিন্ন সেবা, যেমন ধরেন যে মেশিনারিজ নিয়ে আসবেন, মেশিনারিজের উপরে ধরেন যে আপনি লোক নিয়ে আসবেন, ঠিক করে নিবেন, ঠিক আছে। তো এই জিনিসগুলো হলো যখন বিদেশ থেকে যখন কোনো লোকজন নিয়ে আসবেন আপনি, তো কোনো সফটওয়্যার ইঞ্জিনিয়ার নিয়ে আসবেন, হ্যাঁ, যাকেই নিয়ে আসেন আপনি বা ওখান থেকে যদি কোনো সেবা দেয়
তখন বলা হচ্ছে যে এই সেবাগুলো যখন আপনি নিবেন তখন এই ভ্যাট প্রদানের দায়টা সেবা গ্রহীতার। এটা সরাসরি আপনার ধারা 20-এ লেখা আছে, ঠিক আছে? মানে এই সেবাগুলো যখন নিবেন এটা রিভার্স চার্জ, আপনি নিজের ভ্যাট তখন আপনাকে নিজেই পেইড করতে হবে। তো এই কিছু পদ্ধতি আছে, যেমন ভাড়ার ভ্যাট কি করি, ভাড়ার ভ্যাটটা কি আমরা নিজেরাই ইয়া করতেছি না? বলা আছে যে নিজেই পেইড করবেন, নিজের ভ্যাট নিজেই পেইড করবেন, কিন্তু ওই ভ্যাটটা তো আমার কাজে লাগে না, ওখানে কোনো মেকানিজম দিয়ে দিতে হয়, আর কোনো মেকানিজম বা আমি রিবেট বা এগুলা কিন্তু পাই না, ভাড়ার ভ্যাটটা কিন্তু পাওয়া যায় না। তো এইটা কিন্তু আপনি রিবেট পাবেন, কথা বুঝছেন? তো এটার কিছু মেকানিজম আছে, খালি শুধু যে আপনার যে টাকাটা কোথায় দিবেন কিভাবে কি হবে, এটা নতুন একটা মেকানিজম দিচ্ছে, ঠিক আছে? সেটা আমরা দেখাবো যে ভাগ এখানে বলা আছে ফার্স্ট শিডিউলে অব্যাহত থাকলে ভ্যাট প্রযোজ্য নয়। যদি কোনো সেবা, যদি কোনো আইটি সেবা কোনো কিছু যদি যদি কোনো ইয়া থাকে যে শিডিউলে যদি থাকে, ফার্স্ট শিডিউলে যদি থাকে কিছু সেবা, তাহলে সেটা আপনি এটা ভ্যাট প্রযোজ্য হবে না, ঠিক আছে? তো বিদেশস্থ হেড অফিস থেকে বাংলাদেশের ব্রাঞ্চে সেবা প্রদান ও ইম্পোর্টেড সার্ভিস হিসেবে গণ্য হবে। এই কথাটা হলো যে ধরেন যে আহ বিদেশে হেড অফিস অনেকের আছে, ইউনিলিভার ধরেন যে ইউনিলিভারের হেড অফিস কিন্তু বাংলাদেশে আছে নাকি? যেগুলো তো ধরেন যে বিদেশে, তো বিদেশি যখন কোনো কিছু হবে তখন এদের শাখা অফিস যদি থাকে বাংলাদেশে, ওইখান থেকে ধরেন যে সফটওয়্যার ইউজ করে, তো ওইখান থেকে সে যদি বাংলাদেশে কোনো সফটওয়্যারে যদি কোনো কাজ করে দেয়, তাহলেও সেটাও হবে হলো আমাদের ইম্পোর্টেড সার্ভিস হিসাবে গণ্য করা হবে, ঠিক আছে? সাব ব্রাঞ্চে যদি সে কাজ করে বিদেশ থেকে, তো সেটাকে আমরা ইম্পোর্টেড সার্ভিস হিসাবে গণ্য করা হবে। এটাকে বলা হচ্ছে এই ধারার মূল বক্তব্য। তো ধরেন যে আমাদের আগে কি ছিল, আগে আমাদের আমদানিকারক ভ্যাট জমা দিত না? আমদানিকারক ভ্যাট জমা দিতে পারতো কিনা আগে? আগের নিয়মে মনে আছে? এটা কিন্তু শিখাইছিলাম যে আমদানিকারক ইচ্ছা করলে, মানে রেজিস্টার্ড নিবন্ধিত আমদানিকারক, সে নিজের ভ্যাটটা সে নিজে জমা দিতে পারতো। ওই জমা দিয়ে যা ট্রেজারিটা দেখাইতে হতো ইয়েকে, ব্যাংকে, তাহলে আর আপনি উচ্চ করতেন করতো না। কিন্তু এখন নতুন নিয়ম করছে, আপনি আর টাকা জমা দেওয়ার দরকার নেই, আপনি আর টাকা জমা দিতে পারবেন না। এই ব্যাংকেই কি করবে, এটা ব্যাংক ভ্যাট কর্তন করবে, এখন আপনাকে আর টাকা জমা দেওয়ার ক্ষমতা নাই, ঠিক আছে? তো ট্রেজারি চালান আমদানিকারক করতো, যেটা বলতেছি আমি, তো তাহলে ব্যাংক এটা আর করার দরকার নেই, আপনার ব্যাংক করবে। তো ব্যাংকে চালান জমা দিতে হতো, তাহলে আপনার প্রয়োজন নেই, ঠিক আছে? ব্যাংকে তো চালান তো জমা দিতে লাগতো না আপনার। ব্যাংক কি করতো, সে ব্যাংক ওই টাকাটা নেওয়ার পরে ব্যাংকে কিন্তু আবার বৃদ্ধিকার একটা সমন্বয় করতো, ঠিক আছে? তো সেটা আর এই ব্যাংক আর করতে পারবে না, নিবন্ধিত প্রতিষ্ঠানে ভ্যাট ব্যাংক রিটার্নে দেখাবে না, কথা বুঝছেন? তো রিটার্নে আর এই নিবন্ধিত প্রতিষ্ঠান, যেটা যারা নিবন্ধিত প্রতিষ্ঠানে যদি ভিডিএস ভ্যাটটা কাটে, তার আগে কিন্তু এটা দেখাইতো, রিটার্নে দেখাতে লাগতো, ব্যাংক দেখানো লাগতো। তো এখন বলে দিছে এটা দেখানোর দরকার নাই আপনার, যদি কোনো নিবন্ধিত ব্যক্তির কাছ থেকে যদি কোনো ভ্যাট কাটেন, তাহলে সেই পদ্ধতি আর একটা জিনিস করে দিছে যে ওই সিস্টেমে আপনি টাকাটা জমা দিয়ে দিবেন, ঠিক আছে? সেটা আমরা দেখতেছি। তো এই যে আমি এটা পুরোটা ইয়া করছি, ছবিগুলো নিয়ে আসছি যে এই যে আপনার ধারা কি বলে এটা, এই উচ্চ কর্তনের বিধিতে এটা দেওয়া আছে, ঠিক আছে? অনিয়মিত ব্যক্তি কর্তৃক সেবা আমদানির ক্ষেত্রে, অনিবন্ধিত ব্যক্তির ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের বাইরে অবস্থিত অনাবাসী ব্যক্তির নিকট সেবামূলক পরিশ্রম ব্যাংক এই দেখছেন 15% হারে আদায় সংশ্লিষ্ট কর মেয়াদে দাখিলপত্র বৃদ্ধিকারী সমন্বয় করবেন। কে বৃদ্ধিকারী ব্যাংকে সংশ্লিষ্ট কর মেয়াদে মূসক দাখিলপত্রে বৃদ্ধিকারী সমন্বয় সাধন করবে। যদি কোনো অনিয়মিত ব্যক্তি, আমি আমি ব্যক্তি মালিকানা, আমি ব্যক্তি, আমি যদি কোনো সেবা নেই, ওই যেমন ধরেন যে আমি ক্লাউড মানে টিভি চ্যানেল লাগাই নিছি বা কোনো সফটওয়্যার ইনস্টল করে নিছি, ধরুন আমি সেবা, আমি তো অনিবন্ধিত, তখন ব্যাংক কি করবে, সে ব্যাংকে 15% হারে টাকাটা কেটে ওইটা ব্যাংকের বৃদ্ধিকারী সমন্বয় করে ওরা দেখাবে ওইটা, ঠিক আছে? ট্রেজারিটা ওরাই দেখাই দিবে। তো আমার তো কিছু করার নেই, আমার তো ভ্যাট নিবন্ধন নেই, আমি কোথায় দেখাবো? তো এই জন্য আমাকে আর দেখার প্রয়োজন নেই, এটা আমার পক্ষ হয় সে ব্যাংকেই ওরা ওদের রিটার্নে দেখায় দিবে, ঠিক আছে? আর নিবন্ধিত ব্যক্তিকে বলা হচ্ছে যে নিবন্ধিত ব্যক্তির ক্ষেত্রে আইনের ধারা 20 অনুযায়ী আমদানি বিপরীত প্রযোজ্য মূসক পরিশোধ দায়ভার সরবরাহ গ্রহীতার উপর, মানে সেবা গ্রহীতার উপর, মানে যারা উৎপাদনকারী প্রতিষ্ঠান বা নিবন্ধিত প্রতিষ্ঠান, তাদের উপরই বর্তাবে, আমি তো বললামই সেটা। তো সেটা কি করবে ব্যাংক, এটা কি করবে কোনো আর্থিক প্রতিষ্ঠান বা ব্যাংক অনুমোদিত ডিলার পরিশোধ কালে উক্ত সেবার বিরুদ্ধে প্রযোজ্য মূসক ব্যাংক আমদানিকারকের পক্ষে, আমার পক্ষে, আমদানিকারকের পক্ষে সে এখন কি করবে, এটা আগে কিন্তু কোনো সাইকেল টাইকেল ধরতো না, খালি ট্রেজারি জমা নিত, ঠিক আছে? এখন বলে দেওয়া হয়েছে যে আপনি চালান করতে হবে, এটা চালান করে যে আমদানিকারক আপনাকে জমা দিচ্ছে, সে আমদানিকারকের সার্কেল কোড, হ্যাঁ, অর্থনৈতিক কোডের জমা প্রদান সবকিছু হিসাব করে আপনাকে ওটা টাকা জমা দিতে হবে। মানে আমরা যেভাবে চালান করি, যে আমরা কোর্টে যে চালানটা করি,
সেই এই চালানটা এই চালানটা করার সময় যেভাবে আমরা করি সাইকেল কোড ধরে সাইকেল দিয়ে, তো সেভাবে সে এই চালান করবে, ঠিক আছে? তো উক্ত ট্রেজারি চালান আমদানিকারকের জন্য একটি কর চালান পত্র হিসাবে বিবেচিত হবে। তার মানে কি এটা বলা হয়েছে যে আপনি যখন সে চালানটা যখন সে করবে তখন আপনার এইটা কর চালান পত্র হিসেবে বিবেচিত হবে। কর চালান পত্র হলে তো আপনি কি হবে, যদি আপনি কোনো কর চালান পত্র পারচেজ করেন, এখন আপনাকে বলা হয়েছে এটা এই পরেরটাতে বলছে যে সেবা আমদানিকারক সেবা আমদানির বিপরীতে প্রদেয় উৎপাদ কর মানে প্রদেয় উৎপাদ কর দাখিল পত্রের তৃতীয় অংশে সাপ্লাই আউটপুট ট্যাক্স এবং প্রদেয় কর সরকারি কোষাগারে পরিচিত বিপরীত দাখিল পত্র নবম অংশে ট্রেজারি ডিপোজিট নোট 58-তে এন্ট্রি করিবেন, ঠিক আছে? মানে প্রথমে আমরা কোথায় দেখাবো, প্রথমে দেখাবো নোট 4-এ নাকি, যেটা নোট 4-এ দেখাতে হবে এটা। তারপরে নিয়ে আসে কি করছি, ট্রেজারি যেটা দিছে ওটা তো 4-এ দেখালাম। তারপরে বলছে যে নোট 58-তে দেখাবেন, আপনি নোট 58-তে এন্ট্রি প্রদান করবেন। তার মানে কি দুটা কি হয়ে গেছে, সমান হয়ে গেল না? তো এখন বলছে যে আপনি যদি এখন রিবেট পান, তার মানে ধারা 46 অনুযায়ী যদি রিবেট পান চলতে পার্সেস ট্যাক্স যে এন্ট্রি প্রদান করবেন। তার মানে কি এই টাকাটা যেটা ট্রেজারি দিছেন এই ট্রেজারিটা আপনার থেকে যাবে। দেখাবেন হলো ভ্যাট আর রিবেট নিবেন মিলে যাবে হিসাব জিরো। ট্রেজারি যখন আপনি 58-তে দেখাবেন কি এটা বাড়তি থাকবে না আপনার, কারণ এটা সরকার তো আপনার থেকে অতিরিক্ত নিয়ে নিছে, আপনি তো ট্রেজারিটা না নিলেও হতো। তো ট্রেজারিটা যেহেতু নিয়ে নিছে তো সেক্ষেত্রে আমরা কি করতেছি, তো ট্রেজারিটা আমার ব্যালেন্সে জমা হবে এটা, ঠিক আছে? এইটা হলো রিভার্স চার্জ। কে বোঝেন নাই বলেন তো? ভাই আমি বুঝিনি। এই মাহবুব ভাই, হ্যাঁ, মাহবুব ভাই আমি বুঝি নাই একটু। বিডিএসটা কি আমরা করে দিব না ব্যাংক করবে এখন থেকে? আমি তো এটা আগে বলছি, এটা আপনার আপনার করার দরকার, যেটা বলছি না, এই দেখেন এখানে দেখেন, আচ্ছা কিন্তু আচ্ছা, বলছি না আগে তো আমরা করতাম, আমরা করে জমা দিতাম, হ্যাঁ ওটা ওটাই বলছি রিবেট আপনাকে, নিতাম। এই যে আপনাকে জি জি ওটাই জি। বলছি, পূর্বের ব্যবস্থা আর নতুন ব্যবস্থা। আচ্ছা আচ্ছা পূর্বে আচ্ছা আচ্ছা। আমদানিকারক জমা দিত, ট্রেজারি চালক আমদানিকারক ব্যাংকে চালান জমা দিতে হতো। এখন কি করছে হ্যাঁ ব্যাংক, হ্যাঁ। তুমি ব্যাংক করবে, প্রয়োজন নেই আপনাকে জমা টমা কিছু দেওয়ার দরকার নেই, ব্যাংকই আচ্ছা সব আচ্ছা করবে। আচ্ছা। ব্যাংক ব্যাংকই সব করবে। আপনার নামে জমা দেবে, ব্যাংক আপনার নামে জমা দিবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আগে তো ব্যাংকের মতো করে করতে, কিন্তু এখন না, ওইটা না, এখন হলো সিস্টেম হলো ব্যাংক আপনার নামেই করবে, এটা ট্রেজারি চালানটা করবে, ঠিক আছে? যখন আপনি বিল দিতে যাবেন তখন আপনার নামেই ট্রেজারি চালানটা করবে। বুঝতে পারছেন? এতটুকু বুঝছেন খোরশেদ ভাই? হ্যাঁ এটা বুঝতে পারছি, কিন্তু ওই যে হ্যাঁ, ওই নাম্বার আচ্ছা আমি এখন যাই। নিবন্ধিত আমদানিকারক। এই যে এখন হলো কাজ হলো, আমি গল্প করি এখন। ধরেন আপনি ট্রেজারি চালানটা যখন আপনি পেয়ে গেছেন, তাই না? ধরেন যে ট্রেজারি চালান আপনাকে দিয়ে দিল, তো ট্রেজারি চালান দেওয়ার পরে আপনার কাজটা কি হবে, তো এই ট্রেজারি চালানটা আপনি 3 জায়গায় বসাবেন রিটার্নের। কয় জায়গায়? 3 3 জায়গায়। জায়গায়। একবার দেখাবেন হলো উৎপাদ কর, একবার দেখাবেন উৎপাদ কর, ঠিক কর। আছে? হ্যাঁ আরেকবার আরেকবার দেখাবেন পার্সেস 15, নোট 15-তে, ঠিক আছে? পার্সেস হ্যাঁ দেখাবেন। আর আরেকবার দেখাবেন নোট 58-তে। কয়বার দেখাচ্ছেন এক চালান? 3 বার। 3 তাহলে বার। আমরা 3 বার দেখাই, আমরা ওই যে নোট 4-এ হ্যাঁ, দেখাই, আমি 15-তে বলে দেখাই, আর 58-তে দেখাই। 58 দেখায়, হ্যাঁ। তার মানে কি নোট 15-তে যেটা, নোট 4-এ যেটা দেখাবেন সেটা সেলস দেখাবেন, তো সেলস এর হ্যাঁ ভ্যাট হ্যাঁ, যখন উৎপাদ আসবে কর যেটা দিতে সেলস নোট সেলস, জি। 15-তে, যখন দেখাবেন তখন কি সেলস ভ্যাট আর হলো পার্সেস ভ্যাট কি রিবেট নিছেন, তো রিবেট হ্যাঁ নিলে হ্যাঁ কি হ্যাঁ, দুটো জিরো হয়ে গেল না? জিরো হয়ে যায়, জি। জিরো এটা হয়ে গেল। সেলস কেন দেখাবো ভাই, সেলস কেন হবে? এখন ধরেন যে এটা আপনার, এটাকে বলা হয়েছে যে এই রিভার্স চার্জটাকে বলা হচ্ছে এই এই আপনাকে উৎপাদ কর এবং এই আপনার হলো কি পার্সেস, দুটাই আপনার জন্য প্রযোজ্য এটা। কারণ এটা হলো যে সেল করছে, আপনাকে বলা হয়েছে যে এই ভ্যাট, এই যে যে আমদানিটা করতেছি আমরা, এটা এমন ভাবে আমদানি হবে, এটা আপনাকে নিজে নিজেই এটা ইয়ে করতে হবে যে আপনি আমদানি করছেন, আপনি সেলস করছেন। কারণ আমরা ওই বিদেশি পার্টিকে ধরতে পারতেছি না, সে বিদেশে কোনো সেলস টেলস দেখাবে না, সে কথা বলছেন? তো এই জন্য তাহলে এই এই বলেন। ক্ষেত্রে তো আমি যদি আমদানি করি সেক্ষেত্রে আমাকে আগে নোট 15-তে এন্ট্রি দেওয়ার কথা, দেন সেল দেখাবো পরে, কিন্তু আমি তো আগে সেল দেখাই দিচ্ছি, হ্যাঁ, সেল তো আমদানি না করেই সেল। 4-এ দেখাইতে হবে আপনার। না আমি বলি, আপনি তো পার্সেস করলেন, তো পার্সেস করার পর আপনি যখন টাকা জমা দিয়ে দিচ্ছেন না, হ্যাঁ, টাকা যখন জমা দিয়ে দিচ্ছেন তো তখনই আপনি কিন্তু একটা চালান দিয়ে দিচ্ছেন। এই চালানটাকে বলা হচ্ছে কর চালান পত্র, এটা হলো চালানপত্র। হ্যাঁ পার্সেস করছেন, ঠিক আছে? তো আপনাকে এটা আইন বলে দিচ্ছি, এটা আমাদের কিছু করার নেই।
আইন বলে দিচ্ছে আপনাকে এটা রিবেট নিতে গেলে আপনার হলো ওই আপনার ধারা 46-এর, ধারা 46-এর একের 46। ধারা 46-এর একের হলো প্রথমের দিকেই এটা হলো, দাঁড়ান। এটার তো মনে হয় মাপ একটা সংজ্ঞা আছে, ওই যে কোথায় কোথায় দেখাইতে হবে, একবার না উৎপাত কর, না না, একবার সঙ্গে পাকতে সঙ্গে কর। না, হ্যাঁ, এখানে তো এখানে তো দেখাচ্ছি তো আমি আপনার এখানে ও নতুন আচ্ছা যেটা করে আচ্ছা, এই দিচ্ছে, যে এখানে নতুন আছে, যেটা হ্যাঁ করে এই যে দিচ্ছে। এখানে লেখা আছে তো এখানে ভাই, দেখেন কোথায় আমি বলি কোথায়। ধারা 46-এর, ধারা তারা 46-এর, 46, জি জি ধারা জি 46-এর একের খ, ধারা জি 46 জি একের খ কি বলা আছে, আমি খুরশেদ ভাই দেখিন এটা। যদি আমদানিকৃত সেবা হ্যাঁ সরবরাহ গ্রহণের ক্ষেত্রে, যদি আমদানিকৃত সেবা সরবরাহ গ্রহণের ক্ষেত্রে সেবা গ্রহীতা কর্তৃক দাখিল করতে উক্ত সেবার বিপরীতে প্রদেয় উৎপাদ কর ধারা 20 অনুসারে পৃথকভাবে প্রদর্শন করা না হয়, যদি আপনি পৃথকভাবে উৎপাদ কর যদি না দেখেন আপনি, তাহলে রিবেটের ঘরে আপনি এটা হ্যাঁ দিতে পারবেন না। কথা বুঝছেন? এই জন্য বলে দিচ্ছে যে হ্যাঁ আপনাকে উৎপাদ করে আপনাকে সেবা আমদানিটা দেখাতে হবে, দেখালে আপনি রিবেট পাবেন। ওইখানে যদি না দেখান, শুধু আপনি পার্সেস দেখাইছেন, ওখানে দেখালেন না, তখন আপনি আর রিবেট পাবেন না, তখন আপনার 15 বাতিল হয়ে যাবে। কথা বুঝছেন? জি ভাই জি। আচ্ছা। কারণ কি, আপনি যদি উৎপাদ করে না দেখান, তাহলে আপনার, আমি বলি, আপনি যদি উৎপাদ করে না দেখান, তাহলে তো পার্সেস লইলেন, আপনি আবার ওই ট্রেজারিটাও আপনার 58-তে দেখাই দিলেন, তাহলে তো দুইবার আপনার ওটা হয়ে গেল। 100 টাকা যদি হয়, 100 টাকা আপনি পার্সেস করলেন, আবার ট্রেজারিতে 100 টাকা, 200, মানে আপনার দুইবার 200 ব্যালেন্স টাকা হয়ে গেল। দুইবার ব্যালেন্স হয়ে গেল তো এটা। কথা বুঝছেন? তো এই জন্য সরকার বলে দিয়েছে যে আপনি এটা উৎপাদ হ্যাঁ করে দেখাবেন। হ্যাঁ তার মানে কি, এটা কিন্তু অঙ্ক, অঙ্ক কিন্তু মাথায় রাখেন, এগুলা কিন্তু অঙ্ক। আপনাকে অঙ্কতে থাকবে যে আপনার কোম্পানি ওই আপনার সেবা আমদানি করছে এত টাকা, ঠিক আছে? যখন সেবা আমদানি যখন লেখা থাকবে, হ্যাঁ, তখন এটা আপনার যখন অঙ্ক আগেও করবেন, বলছিলেন বাট আরেকটু আগেও রিভিশন বলছিলাম, করে হ্যাঁ নিলাম। হ্যাঁ। তো তখন আপনি যখন হ্যাঁ অঙ্ক করবেন, তখন ওই ওই একটা ভ্যালু দিয়ে কি করবেন আপনি, উৎপাদ করেও ভ্যালুটা দেখাতে হবে, পার্সেসের ওখানেও দেখাতে হবে, আবার তাছাড়া হলো নোট নোট 58 58 দিতে হবে, দেখাতে হবে। দিতে হবে। ঠিক আছে? নাহলে কিন্তু অঙ্ক মিলবে না, অঙ্ক কিন্তু উত্তর হবে না। ঠিক আছে? এই জন্য আমি বারবার করে হ্যাঁ জিনিসটা হ্যাঁ। দেখাচ্ছি আমি। আর কারো প্রশ্ন আছে ভাই এখানে? আর কারো প্রশ্ন আছে? বলেন, এটা ভালো করে বোঝেন একটু। তবে এখানে তো ব্যাংক তো অটোমেটিক কেটে নিবে হ্যাঁ 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 ভ্যাটটা। হ্যাঁ, ভ্যাটটা অটোমেটিক নিয়ে নেবে সে। না আমি ধরেন যে আমার অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট থেকে তো মানে আমি যদি ইনস্ট্রাকশন না দিই যে এক্স্যাক্টলি কি পরিমাণ সে কাটবে, সেটা সেই ইনস্ট্রাকশন ছাড়াই কি সে কেটে কাটতে পারবে ব্যাংক? না না, আপনি সেবার মূল্য কত, আপনার সেবার মূল্য কত, সেই মূল্যটা আপনি পেড করতে যাবেন না। ধরেন, হ্যাঁ আপনি ধরেন যে একটা বিদেশের সাথে একটা লেনদেনের চুক্তি হয়েছে না আপনার, হ্যাঁ আপনার তো চুক্তি থাকবে একটা ভাই, একটা চুক্তির একটা ইয়ে থাকবে, তো ওরা তো চুক্তি ছাড়া আসবেও না বা সেবাও দিবে না আপনাকে। আমাদের তো হ্যাঁ বাংলাদেশের মতো জোচ্চন না, বুঝেন নাই? তো ওরা তো হ্যাঁ বিদেশে যখন আপনি একটা ইয়ে আসবে, তখন তো ওরা তো একটা চুক্তি করে আসবে আপনার সাথে, যে আপনার যাতায়াত হুম, ভাড়া দিবেন, আপনার সবকিছু মিলে একটা চুক্তি হবে যে এত লক্ষ টাকা, 5 লক্ষ টাকা হুম, বা 10 লক্ষ টাকা একটা চুক্তি করছেন, ঠিক আছে? হুম, তো এই হ্যাঁ চুক্তির অ্যামাউন্টটাই তো আপনি ব্যাংকে কি করবেন, যখন ওকে সেবার যখন শেষ হয়ে গেছে, তখন তো বিলটা পেমেন্ট করতে হবে তাকে। তো জি পেমেন্ট করতে গেলে ধরেন যে, ধরুন 50 লক্ষ টাকা বা 10 লক্ষ বা 20 লক্ষ টাকা যখন হবে, এই যখন পেমেন্ট করতে যাবেন, সেটার উপরে 15% হারে ব্যাংক আপনাকে আলাদাভাবে কাটে নিবে। বুঝছেন? হ্যাঁ ভাই, আমাদের ওই যে আমাদের হলো ফরেন কনসালটেন্ট এবং জেনারেল ইলেকট্রিক আছে, ওরা সার্ভিস দেয় আর কি, মেইনটেনেন্স সার্ভিস। হুম এটা হলো ইউএসডি তে। তো হুম আমরা ওই পেমেন্ট যে ফরেন কনসালটেন্ট পেমেন্টের সময় হুম ওই ইউএসডি এগেনস্টে তো ওটা আবার কনভার্ট করতে হয় বিডিটি তে, মানে ভ্যাট তো মানে ভ্যাটের অ্যামাউন্টটা তো বিডিটি তে হয়। তো আমরা কি করি, ওই হুম রেট ডিল নিই, ডিল নিয়ে তার ওই দিনের রেট কত ওটা হুম বিডিটি তে কনভার্ট করা হয়, কনভার্ট করে হুম তারপরে ওই কনভার্সন আমরা ব্যাংক স্টেশন দিই যে আপনি ভ্যাট করবেন, আর চালানটাও করে দিই ঝামেলা এড়ানোর জন্য আর কি, যদি ওরা আবার ভুল করে ভ্যাটটা ওই আমাদের সেটা তো ডেডলাইন ভাই, থাকে। সেটা তো আপনার ভদ্রতা। এটা ধরেন যে, হ্যাঁ আপনি ধরেন যে এই যে ওটা তো ডলারে পেমেন্ট করতে হয়, তো ডলারে পেমেন্ট করতে গেলেও তো ভ্যাট যখন কাটবে, তখন তো ওটা ওই দিনের রেট হিসাব করে ধরে তো আপনাকে বাংলাদেশি টাকা করে আপনাকে ট্রেজারিটা করতে হবে, তাই না? আবার আমি এর যে ইনস্ট্রাকশন না দিলে তো ও তো কাটতে পারবে না নিজের কাটতেও ইচ্ছা পারবে মতো না। আমি। ধরেন যে আপনার, ধরেন যে এত টাকা যদি আপনি ধরেন ট্রেজারিতে একটা করে দিবেন আপনি, যেটা যদি হ্যাঁ প্রমাণ চায়, তা আপনার, শোন আমি বলি, আপনি যখন একটা ভ্যাটের যখন ট্রেজারি করে দিবেন, তো সে অ্যামাউন্টটাই সে পাঠাবে, এর বেশি পাঠাবে না তো। না হ্যাঁ, এবং কারণ সে, ইনস্ট্রাকশন সিগনেটরি সাইন করা থাকবে যে আপনি এই পরিমাণ আমরা ইনস্ট্রাকশন দিচ্ছি, আপনি এই হুম পরিমাণ হুম ভ্যাট হুম, পারপাসে কাটবেন। হ্যাঁ 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 হ্যাঁ, এই তো। জি। না এখন আর যদি আপনি ট্রেজারিটা করে নিয়ে যান, ধরেন এখন তো কিন্তু সিস্টেম যে আপনি, ভাইয়া এই যেহেতু নতুন আপনি, নিয়মে তো আর ট্রেজারি করার নিয়ম না, এটা না ব্যাংক করবে না নতুন যে আরে ভাই আমি বলি, এটা এমন ভাই বোঝানি, আপনি ধরেন যেহেতু এটা বলে দিছে যে আমদানিকারকের সংশ্লিষ্ট সার্কেল কোড বা অর্থনৈতিক কোডে জমা প্রদান করতে হবে, তার মানে কি, আপনি এই চালানটা আপনি করে নিয়ে গেলে সুবিধা না?
এই চালানটা নিয়ে যাওয়া বললেন যে ভাই আমি এই চালান করে এত টাকা পেমেন্ট হবে, এই এই হ্যাঁ, টাকার হ্যাঁ, উপরে ভ্যাটটা এত, আপনি এটা আমাকে ভ্যাট পেড করে দেন, ঠিক আছে? করছি। এই চালানটা জমা, যেমন আমরা ভ্যাটের টাকা এই চালান করে জমা দিই না, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এই চালান করে জমা দিচ্ছি। ঠিক সেরকম আপনি এই চালানটা করে নিয়ে যাবেন ওর কাছে, যে ভাই আমি এই চালান করে নিয়ে ও, আসছি, আপনি এখন আমাকে এটা জমা করে দেন, ঠিক আছে? দেন, হ্যাঁ আমরা তখন এভাবে হ্যাঁ সে করি। এইটাই করতাম আমরা, এই চালান করে ব্যাংকের মানে ইনস্ট্রাকশন দিয়ে দিতাম, মানে কোনো যাতে বিডিএস না, না কাটা, এই এখন চালানটা ধরেন জমা যে দিয়ে ওটা না, দিতাম। আপনি ধরেন যে নিজে নিজে জমা দিয়ে যায় আরেকটা ব্যাংকে ইয়া করতেছেন, আপনি আরেকটা ব্যাংকে নিয়ে যায় টাকা জমা ডলারের পেমেন্ট দিচ্ছেন, তখন দেখাচ্ছেন যে ভাই যে আমি ব্যাংকের টাকা কিন্তু এই যে আমি ট্রেজারি দিছি, ঠিক আছে, আপনি জি। বিদেশ কাটিয়েন না, সেটা আলাদা জিনিস। হ্যাঁ কিন্তু এখানে তো দিবেন তখনই ব্যাংক কাটবে, তো ব্যাংক কাটবে যখন, তো তখন তো একটা এ চালান করতে হবে, তো এই চালানটা আপনি যদি করে নিয়ে যান তাহলে ব্যাংকের আর কষ্ট হলো না, ঠিক আছে? হ্যাঁ ভাই, এটা কারণ আপনার কাছ থেকে সার্কেল কোড চাইবে, যে আপনার সার্কেল কোড কোনটা, সার্কেল কোনটা, হ্যাঁ, ডিভিশন কোনটা, এগুলা তখন কমিশনারেট কোনটা তখন ধরবে, তো এগুলা তো তখন আপনি যখন চালানটা করে নিয়ে যাবেন তখন আপনার জন্য সুবিধা, ঠিক আছে? জি ভাই, এখানে আমাদের যেমন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, হ্যাঁ ওরা আমাদের মেইলটা বলে দিচ্ছে যে চালান করতে গেলে অন্য কোনো ব্যাংক থেকে করা যাবে না, একমাত্র এসসিবি স্ট্যান্ডার্ড চার্টার্ড থেকেই করতে হবে। তো আমরা ওই আমাদের হ্যাঁ হ্যাঁ, এটা নিয়ে আমাদেরও অ্যাকাউন্ট ব্যাংক সমস্যা শরীফ ভাই। জি আমরা আগে এইচএসবিসি থেকে চালান করে এসসিবি তে জমা দিতাম, বাট ওরা হ্যাঁ ওই যে এটা একটা নতুন এসআরও দেখাইছে ওই হ্যাঁ যে, মেইল দিয়ে দিচ্ছে আর কি, মেইল দিয়ে মানা কিন্তু করে দিচ্ছে যে এসআরও অন্য কোনো ব্যাংক থেকে দেওয়া যাবে এসআরও না। তে কিন্তু ভাইয়া কোথাও লেখা নাই আপনার এসসিবি থেকে চালান করে এসসিবি তে জমা দিতে, ওইখানে লেখা আছে অনুমোদিত ব্রাঞ্চ অথবা ডিলার থেকে করতে হবে। না না না, বাট ওরা এই আমি বলি কিভাবে ম্যানিপুলেট এখন বলি করতেছে আমি বুঝলাম না। ভাই ভাই এখন বলি, এখন হলো সিস্টেম হলো এইটাই, যে এখন আপনি যে ব্যাংকে আপনি ডলার পেমেন্ট করতে যাবেন সেই ব্যাংকে আপনাকে জমা দিতে হবে, এটা ভ্যাটের টাকাটা ওখানে জমা দিতে হবে, কারণ ওরাই কাটবে, এই জন্য আপনি অন্য কোথাও দিতে পারবেন না আর। কারণ আপনার তো দেওয়ার ক্ষমতা নাই আর, আপনার ক্ষমতা শেষ। এখন ব্যাংকে আপনি টাকা নেবেন, ওই ব্যাংকেই ভ্যাট কাটবে, অন্য কোনো ব্যাংকে ভ্যাট জমা দিয়ে আসে আপনি করতে পারবেন না, এটা কথা বুঝতে বুঝছেন? পারছি বুঝতে পারছি, এই জন্য হ্যাঁ আগে ঠিক আমরা আছে, অন্য ব্যাংক থেকে করে অন্য ব্যাংকে জমা সেটা তো দিতাম, বললাম আপনাদেরকে আমি, যে সেটা বন্ধ আগে করে আপনি দিতাম। অন্য ব্যাংকে জমা দিয়ে আপনি অন্য জায়গায় ডলার পেমেন্ট করতে পারতেন, কোনো সমস্যা নেই, কিন্তু এখন আর জি জি পারবেন জি, না। এখন যে ব্যাংক বুঝতে পারছি। ডলার পেমেন্ট করবে সেই ভিডিওসটা সেই কাটবে টাকাটা, সেই কেটে হ্যাঁ আপনার হ্যাঁ হ্যাঁ, আপনার কোডে জমা দিয়ে দিবে, তার মানে আপনার কোডে বুঝতে জমা পারছি। দিবে, তার মানে আপনি এই চালানটা আপনি হাতে করে নিয়ে যান না, যে এত টাকা হ্যাঁ হ্যাঁ, এই পেমেন্ট তো, চালানটা দিয়ে দিই, এই চালানটা হ্যাঁ এই করে চালানটা আমি ব্যাংকে দিয়ে নিয়ে দিব। গেলেন, হ্যাঁ সুবিধা হলো আপনার জন্য। কিন্তু জি মাহবুব ভাই, এটা পরে তো যেটা মনে হয় যে এই চালান করার অথরিটি এখন আমার হাতে নাই, তো আমি করব কিভাবে? এখানে হ্যাঁ তো এ চালান যেটা তো আমি বলি এ চালান তো আপনি যে কোনো ভাই বসে থেকে অনলাইনে তো একই চালানই বেরোবে, এটা তো আর ব্যাংকের চালান বের হবে না, এফসি এখানে তো ব্যাংকের অ্যাকাউন্টের চালান একটা বের হবে না, আমি বলি এখানে তো ব্যাংকের কোনো চালান চালানটা তো বের হবে আমার না, নামেই হবে। ওইটা তো আপনার নামে হবে, কারণ এটা হ্যাঁ ব্যাংকে কোনো আমার চালান নামেই করবে হবে। না, কারণ ব্যাংকের নামে তো চালান হবে না, হবে আপনার নামে, এবং না, ব্যাংক এটা নিয়ে আপনাকে খালি শুধু সিল করে দিবে, এবং এটা খালি আপনার কি বলে এটা ওই অনলাইনে ওরা এন্ট্রি দিবে, অনলাইনে এন্ট্রি দেওয়া মানে তো আপনার ওটা তো অনলাইন থেকে বের হয়ে যাবে কপিটা, ওই সেটা কপিটা তো বুঝলাম। অনলাইন থেকে বের হয়, ঠিক আছে? সমানই হবে, সব অবস্থায় হবে, কিন্তু এখানে এফসি অ্যাকাউন্টের একটা ব্যাপার আছে। হ্যাঁ, বাইরের পেমেন্ট তো নিশ্চয়ই এফসি তে হবে। তো ওইটা করতে গেলে আমার যে সব ব্যাংকের বা যে কোনো ব্যাংকেই তো আমার এফসি অ্যাকাউন্ট আছে না। হ্যাঁ, তো এইরকম একটা ব্যাপার, তো যেখানে আমি এফসি ফ্যাসিলিটি পাচ্ছি আমি ওইখানে করবো, তাহলে ব্যাংকই সব অ্যারেঞ্জমেন্ট করবে এবং তারাই আমাকে একটা ট্রেজারের একটা কপি ভাই দিবে, ভাই দেবে। এটা সমস্যা নেই, এটা বললাম তো, এটা সমস্যা না, আপনি করে নিয়ে গেলে হবে, ওরা করে দেবে, সমস্যা নেই। আপনি ওরা করে নিয়ে গেলে আপনাকে সব ইনফরমেশন আপনাকে দিতে হবে, আপনার কাছ থেকে সাইকেল কোড চাইবে, আপনার কাছ থেকে কমিশনার কোড চাইবে, অথেন্টিক কোড চাইবে, সব চাইবে ওরা কিন্তু, ঠিক আছে? তো সেটা হুম। চাওয়ার আগে আমি যদি করে নিয়ে যাই তাহলে কাজটা আমার তাড়াতাড়ি হবে না, হ্যাঁ হ্যাঁ সেটাই। সেটা এইটাই ওই জন্য সুবিধা, বলতেছি। কারণ আমার কোড তো আমার মুখস্থ, আমি জানি। হ্যাঁ সেটাই, ব্যাংকে করলে আমার আবার ফোন দিবে, এটা জিজ্ঞেস করবে, এটা মানে হয়টা আরেক জিজ্ঞেস প্যারা। করবে, ওটা জিজ্ঞেস ভুল করবে, হতে পারে। হ্যাঁ হ্যাঁ, এই প্যারা হ্যাঁ, নেওয়ার তো দরকার নেই, এই সেটাই। জন্য আপনি নিজে করে নিয়ে গেলে আপনার জন্য তাড়াতাড়ি হবে কাজটা, সুবিধা। এই জন্য এটা, ঠিক আছে? তো এখন এন্ট্রি দেওয়া গেলে বুঝছেন সবাই যে কোন জায়গায় এন্ট্রি দিব আমরা, ঠিক আছে? এইটাই হলো আপনার কি বলে এটা সেবা আমদানি, ঠিক আছে? তো এই যে দেখেন বিদেশি প্রোভাইডার বাংলাদেশি ইম্পোর্টার, সে ব্যাংক আছে 15% কর্তন, ট্রেজারি চালান, সরকারি কোষাগার চালান কপি, ভ্যাট রিটার্ন, ঠিক আছে? এটা হলো কাজ। ভ্যাট নির্ণয়, ভ্যাট উচ্চকর্তন, সার্কেল কোড অনুযায়ী জমা, এই যে দেখছেন ইকোনমিক কোড ব্যবহার, ট্রেজারি চালান প্রস্তুত, চালানের কপি আমদানিকারককে প্রদান, এটা ব্যাংকের কাজ করবে, এটা ব্যাংকে এরা করবে, এটা এই যে বললাম যেটা ভ্যাট নির্ণয় করবে ব্যাংক, ভ্যাট উচ্চকর্তন করবে, সার্কেল কোড অনুযায়ী জমা দিবে, ইকোনমিক কোড ব্যবহার করবে, ট্রেজারি চালান প্রস্তুত করবে, চালানের কপি আমদানিকারককে প্রদান করবে, সব ব্যাংকের দায়িত্ব। তো আপনি এইটুকু কাজ করে নিয়ে গেলে তাড়াতাড়ি হবে, ওরা করার চাইতে আপনি করে নিয়ে গেলে বেশি তাড়াতাড়ি হবে, এই, ঠিক আছে? তো ভ্যাট রিটার্ন তারপরে যে আউটপুট প্রদর্শন করবেন, ইনপুট ট্যাক্স ক্রেডিট মানে পার্সেন্ট, এরপর ট্রেজারি চালান, এই যে নোট 58-তে
দেখায় দিবেন। ঠিক আছে, এই 3টা কাজ করতে হবে, নাহলে কিন্তু পারবেন না। এই যে সফটওয়্যার কোম্পানি এত টাকায় যে ব্যাংক কত চেয়েছেন সরকারি কোষায় জমা, এবিসি আউটপুট ট্যাক্সে 1.5 লাখ টাকা দেখাবে, ইনপুট ট্যাক্স 58তে এটা 58তে দেখায় দিবা। নিট ভ্যাট কি, নিট ভ্যাট তখন জিরো হবে না? ভ্যাট কিন্তু জিরো হয়ে যাবে যখন আপনি আউটপুট ট্যাক্স করবেন, ইনপুট ট্যাক্স করবেন, তখন কি নিট ভ্যাট জিরো হয়ে যাবে তখন। ঠিক আছে, এই যে ব্যাংকের হিসাবে রেমিটেন্স এত টাকা, ভ্যাট এত টাকা চেয়ে দাঁড়িয়েছিলেন সরকারি কোষে, ব্যাংক নিজে রিটার্নে দেখাবে না। যখন এটা হবে, ব্যাংক কিন্তু রিটার্নে দেখাবে না, আপনার টাকা নিবন্ধিত ব্যক্তির টাকা রিটার্নে দেখাবে না। ঠিক আছে, তো